বিধানসভাতে তৎকালীন শিল্পমন্ত্রী, এখন কি মন্ত্রী আছেন আমি জানি না, মলয় ঘটক প্রশ্নের উত্তরে বলেছিলেন যে 11 সালের 31শে অক্টোবর পর্যন্ত পশ্চিমবাংলায় বন্ধ কারখানার সংখ্যা 83, অনলি 83, তার মধ্যে 25টা বড় ছায়ক। তাহলে ওরা বলেছিল 56,000 কারখানা বন্ধ, এবং এই সমস্ত বন্ধ কারখানার জমি বোধহয় কয়েক হাজার একর জমির একটা হিসেব দিয়েছিল, এই সব জমিতে ওরা সব কারখানা করবে। তাহলে শুরুটাই মিথ্যে দিয়ে। আর এই 15 বছরে আমাদের পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পারলে পরে পাবলিক টয়লেট পর্যন্ত রিমোট কন্ট্রোলে উদ্বোধন করেছেন, কিন্তু এমন দুর্ভাগা উনি এবং আমাদের গোটা রাজ্য যুব সমাজ বিশেষ করে একটা কারখানা পশ্চিমবঙ্গে 15 বছরে হয়নি। আসলে তৃণমূল বলো বিজেপি বলো সবই তো আরএসএস প্রোডাক্ট। ধর্মবিশ্বাসী মানুষ পশ্চিমবাংলায় সম্ভবত অনেক বেশি, মানে আমাদের সমাজেই বেশি, কিন্তু ধর্মবিশ্বাসী মানুষ সাম্প্রদায়িক নয়, অসাম্প্রদায়িক। তাহলে তারা অসাম্প্রদায়িক মানুষ নিশ্চয়ই, মানে মনে প্রাণে হিন্দু কিন্তু মনে প্রাণে অসাম্প্রদায়িক। গান্ধীজির হত্যাকারী যে রাজনৈতিক হিন্দুত্ববাদীরা, তাদের হাতে বাংলার ভবিষ্যৎ ছেড়ে দেবে। আমি এরপরে আপনাদের ইস্তেহারের অন্য একটি জায়গায় আসবো। মানে মিথ্যের একটা সীমা আছে। স্বপ্নে বিরিয়ানি খাওয়াচ্ছে দেখো, কেন শুধু শুধু ঘি দিতে কার্পণ্য করবে বলো? আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট তুলেছেন আপনাদের ইস্তেহারে, এটা আমার অত্যন্ত ইন্টারেস্টিং মনে হয়েছে। প্রতি পরিবার একটি কাজ, এখানে আপনারা গোটা গোটা করে লিখেছেন, প্রতিটি আপনি রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য, আপনি দয়া করে অ্যাড্রেস করুন। প্রতিটি উপার্জনহীন পরিবারে অন্তত একজনকে কাজ ও সামাজিক সুরক্ষা দেওয়া হবে। স্বচ্ছ নিয়োগ পদ্ধতি গড়ে তোলা হবে। 5 বছরের মধ্যে সমস্ত সরকারি শূন্যপদ পূরণ করা হবে। প্রত্যেক নিবন্ধিত বেকারকে কমপক্ষে 2টি চাকরির সুযোগ দেওয়া হবে। চাকরির কল কল এই 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 পয়েন্টগুলোকে আমি একটু আপনাকে ক্লারিফাই করতে বলবো। 16 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল তো কার্যত প্রায় চলেই গেছিল। বাম কংগ্রেসের বোঝাপড়ার সঙ্গে তৃণমূল কংগ্রেসের ভোটের ব্যবধান ছিল মাত্র 7%। বিজেপি সেখানে ভোট পেয়েছিল 10% প্লাস। পশ্চিমবাংলায় বিজেপির এত ভোট কোনোদিনই ছিল না, এবং এখনো বিজেপির পলিটিক্যাল ভোট অতটা নয়। এটা হলো বুদবুদের ভোট, লাস্ট 24 সালের ভোট পর্যন্ত ওরা যে জায়গায় আছে। তাহলে 16 সালে 100-র বেশি বিধানসভা আসন বাম কংগ্রেসের সমঝোতার প্রার্থীদের সঙ্গে তৃণমূলের প্রার্থীদের ব্যবধান 250 থেকে শুরু করে 3-4 হাজার পর্যন্ত। না, প্রশ্নটা ধরা খুব সহজ। বিভিন্ন জায়গায় আপনারা এই কুণাল ঘোষের একটি পডকাস্ট দেখছিলাম, সৌরভটা না আওয়াজ তিনি বলছিলেন যে ছাড়ো, তিনি বলছিলেন যে আপনারা এত সুন্দর পরিবেশটাকে নষ্ট করো না। তুমি যদি তোমার ইন্ডাস্ট্রি এখানে তৈরি করো, এখানে যদি এমপ্লয়মেন্ট জেনারেট করো, এখানে যদি তুমি হেডকোয়ার্টার করো, অন্য অনেক জায়গায় তোমার কারখানা আছে, প্রতিষ্ঠান আছে, কিন্তু হেডকোয়ার্টার তুমি এখানে করেছো, সার্ভিস সেক্টর আছে, অবশ্যই সেখানে তারা বাড়তি সুযোগ তো পাবেই। না, ফেয়ার এনাফ। আমার একদম শেষ প্রশ্ন আভাস রায়চৌধুরীর কাছে। উনি অত্যন্ত ব্যস্ততার মধ্যে আছেন, ভরা কর্মসূচি, সারা বাংলা চষে বেড়াচ্ছেন। আলিমুদ্দিন স্ট্রিটে সিপিআইএম এর রাজ্য দপ্তরে এই দ্বীপ্রাহরিক কিছুটা বিরতির সময় তাকে সামান্য সময়ের জন্য ধরতে পেরেছিলাম। অগ্রিম কৃতজ্ঞতা জানিয়ে শেষ প্রশ্ন, এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সিপিআইএম এর ইশতেহারে আমি দেখে বলছি এই জন্য যাতে একটা লাইনও মিস না হয়। যুব শক্তি, নেতাজি সুভাষ যুব সেবক প্রকল্প, সমাজসেবা, উৎপাদনমুখী এবং উন্নয়নমূলক কাজে যুব অংশকে নিয়োগ করা হবে। তাদের মাসিক ভাতা হবে 2000 টাকা। এদের কর্মভূমি পোর্টালের মাধ্যমে প্রশিক্ষণ শেষে কাজের সুযোগ তৈরি করা হবে। গ্রামীণ ও শহুরে কর্মসংস্থান, গ্রামে 200 দিনের কাজ এবং শহরে 120 দিনের কাজ ও 600 টাকা মজুরির গ্যারান্টি দেওয়া হবে। তোমার এই কথা শুনে তোমার দর্শককে মিলিয়ে দিচ্ছি, ঠিক যেভাবে তোমার ওই যে এই লাল মলাটের বইটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে বাংলা বাঁচাতে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির বিকল্প ইশতেহার, বিধানসভা নির্বাচন 2026। নমস্কার, আমি কবির। আপনারা রয়েছেন কবিরের সঙ্গে, আমার সঙ্গে রয়েছেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য আভাস রায়চৌধুরী।
আমরা তার কাছ থেকে বুঝে নেওয়ার চেষ্টা করব, কারণ ইশতেহার একটি পার্টির, পলিটিক্যাল পার্টির ম্যানিফেস্টো, সেটা থেকে মূলত বোঝা যায় নির্বাচনের জন্য, আগামী 5টা বছরের জন্য সেই রাজনৈতিক দল, সেই পার্টি, সেই পলিটিক্যাল পার্টি তাদের এজেন্ডা কি, তারা কি করতে চাইছে। এবং আমি বারবারই বলছি আমার প্রতিবেদনে, আবার সে কথার পুনরাবৃত্তি আমাকে করতেই হচ্ছে, ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট, আমার এক ধরনের পোস্ট চোখে পড়ছে, যে যারা মিলেনিয়াল বা যারা জেন জি বা যারা জেন ওয়াই, যারা ইয়াং জেনারেশন, তারা প্রত্যেকেই বলছেন যে বাইরে থাকি, হয়তো দেশের বাইরে বা রাজ্যের বাইরে, ভোটার এখানকার, তারা যদি কোনো ম্যানিফেস্টোতে, কোনো পলিটিক্যাল পার্টির ম্যানিফেস্টোতে কনভিন্সড না হন, অলিক কথা নয়, বিশ্বাসযোগ্য কথা তাদের যদি মনে না হয়, তারা ভোট দিতে আসবে না। এই প্রবণতা ব্যক্তিগতভাবে আমার ভালো লেগেছে, রাজনৈতিক সচেতনতার প্রমাণ বলে মনে হয়েছে। আবার স্যার, প্রথমেই আপনাকে জিজ্ঞেস করবো যে আমি আপনার ম্যানিফেস্টোতে চোখ বলেছিলাম আপনাদের, সেখানে বেশ কিছু বিষয় আমার চোখে পড়েছে। আপনারা 5 বছরের লক্ষ্যমাত্রা হিসেবে বলেছেন 40 লক্ষ স্থায়ী কর্মসংস্থান, 25 লক্ষ শিল্প ও লজিস্টিক পরিষেবার কাজ, 20 লক্ষ গ্রামীণ কর্মসংস্থান এবং 15 লক্ষ প্রযুক্তি ভিত্তিক চাকরি, এই আপনাদের লক্ষ্য। 1 কোটি সংখ্যাটা দাঁড়ায়। বিজেপি, প্রধান বিরোধী দল রাজ্যে, তারা প্রত্যেক বছরে 1 কোটি, মানে প্রথমেই আপনারা কয়েকটা ল্যাব পিছিয়ে শুরু করলেন, 20% পিছিয়ে আপনারা শুরু করলেন, কি বলবেন? দেখো, প্রথম কথা, বিজেপির জুমলা তো এই তো কদিন আগে আমাদের দেশের প্রধানমন্ত্রীর বক্তৃতাও শুনলাম, সেই আবার ঘুরে ফিরে আসানসোল 14 সালে যেখানে প্রতিশ্রুতির ফুলঝুরি শুনেছিলাম। তো এইসব জুমলার কোনো মানে নেই। সবকিছুর তো একটা বাস্তবসম্মত কথা আছে। ওরা বছরে যদি 1 কোটি করে বেকারের কাজের কথা যদি ওরা বলে, ওরা বোধহয় ভুলে গেছে যে একটা রাজ্যের নির্বাচনে এসছে। আমার মনে হয় ভুলে গেছে। কারণ 14 সালে বিজেপির তো প্রতিশ্রুতি ছিল যে বছরে 2 কোটি বেকারের কাজ গোটা দেশে। 12 বছর ওরা গভর্নমেন্ট চালাচ্ছে, গোটা দেশে 24 কোটি বেকারের কাজ হওয়ার কথা। ভারতবর্ষ হলো পৃথিবীর সবচাইতে ইয়াংগেস্ট মানুষের বসবাসের দেশ, আর ভারতবর্ষ হলো পৃথিবীর মধ্যে সব থেকে বেশি বেকারের বসবাস। আসলে ওরা লোককে খুব বোকা ভাবে হয়, অথবা লোকের স্মৃতি বড় দুর্বল, এটা ওরা মনে করে চলে। যাই হোক, এটা ওদের ট্রাক রেকর্ড, যে ভোটের সময় প্রতিশ্রুতি দেয়, ভোট ফুরলে ওদের আর কোনো সেই প্রতিশ্রুতির আর কোনো ঠিক ঠিকানা থাকে না। এইবার তুমি যেটা বললে, বছরে যদি 1 কোটি করে বেকারের কাজ পশ্চিমবাংলায় দেয়, তাহলে ভোটটা তো 5 বছরের জন্য সাধারণভাবে ধরে নেওয়া যায়, তাহলে 5 কোটি বেকারের কাজ হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের এখন জনসংখ্যা কত? এসআইআর এর এসআইআর আরএসএস এর কোর এজেন্ডা। এসআইআর কে বিজেপি, তৃণমূল, কেন্দ্র সরকার, রাজ্য সরকার, নির্বাচন কমিশন এসব মিলিয়ে মিশিয়ে পশ্চিমবঙ্গের যে ভোটার তালিকা করতে গিয়ে মানুষকে যে হয়রানি এবং কি বলবো, মর্যাদাহীনতার জায়গায় ওরা দাঁড় করিয়ে দিল, সব কিছু বাদ বাদ দিয়ে এখনো পর্যন্ত যা আছে প্রায় 7 কোটি কম বেশি ভোটার। তার মধ্যে পশ্চিমবঙ্গের এমন অনেক জায়গা আছে যেখানে প্রবীণ মানুষের সংখ্যা কম নয়, এমন অনেক শহর আছে যেখানে কার্যত ইয়াং জেনারেশন নেই। তাহলে এই সব কিছু বাদ দিলে পরে ব্যাপারটা তাহলে দাঁড়াবে যে ওদের প্রতিশ্রুতি সত্যি ফুলফিল হয়, তাহলে এর পরের ভোটে তো আর পশ্চিমবাংলায় কোনো বেকার থাকবে না। গল্পের গরু, ঠিক তোমায় আমি বলি, 11 সালে পশ্চিমবঙ্গের ভোটের আগে তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রচারের একটা বিষয়বস্তু ছিল যে বামফ্রন্ট সরকারকে সরিয়ে দাও, তৃণমূল কংগ্রেসের সরকারকে নিয়ে চলে এসো। 11 সাল মানে তোমাকে পরিপ্রেক্ষিত মনে রাখতে হবে, উন্নত কৃষির ভিতের উপর দাঁড়িয়ে শিল্পায়নের প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলা চলছে। 85% কাজ হয়ে যাবার পর একটা বৃহত্তর কনস্পিরেসিতে আমাদের শিল্প থমকে গেল। সেই সময় ওদের প্রচার কি ছিল? তৃণমূল কংগ্রেসের ইস্তেহারে, আমি বক্তৃতার কথা বলছি না, তৃণমূল কংগ্রেসের 11 সালের বিধানসভা ভোটের ইস্তেহারে কথাটা লেখা ছিল যে পশ্চিমবাংলায় 56,000 কারখানা বন্ধ পড়ে আছে। 56,000।
অথচ ওই 11 সালে সরকার গড়বার পর 31শে অক্টোবর বিধানসভাতে তৎকালীন শিল্পমন্ত্রী, এখন কি মন্ত্রী আছেন আমি জানি না, মলয় ঘটক প্রশ্নের উত্তরে বলেছিলেন যে 11 সালের 31শে অক্টোবর পর্যন্ত পশ্চিমবাংলায় বন্ধ কারখানার সংখ্যা 83, অনলি 83, তার মধ্যে 25টা বড় ছায়ক। তাহলে ওরা বলেছিল 56,000 কারখানা বন্ধ, এবং এই সমস্ত বন্ধ কারখানার জমি বোধহয় কয়েক হাজার একর জমির একটা হিসেব দিয়েছিল, এই সব জমিতে ওরা সব কারখানা করবে। তাহলে শুরুটাই মিথ্যে দিয়ে। আর এই 15 বছরে আমাদের পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পারলে পরে পাবলিক টয়লেট পর্যন্ত রিমোট কন্ট্রোলে উদ্বোধন করেছেন, কিন্তু এমন দুর্ভাগা উনি এবং আমাদের গোটা রাজ্য, যুব সমাজ বিশেষ করে, একটা কারখানা পশ্চিমবঙ্গে 15 বছরে হয়নি। আসলে তৃণমূল বলো বিজেপি বলো সবই তো আরএসএস প্রোডাক্ট। ফলে বিজেপির এই যে প্রতিশ্রুতির ফুলঝুরি, তৃণমূল কি প্রতিশ্রুতির ফুলঝুরি কম দিচ্ছে না? এর কোনো বাস্তব ভিত্তি নেই। এমন কথা বলো কোথায় আমরা দাঁড়িয়ে আছি, কি আমাদের করতে হবে। আসলে বিজেপি জানে যে পশ্চিমবাংলা ওরা সরকার করতে পারবে না, তাই জন্য গল্পের গরুকে কাছে চড়াতে অসুবিধার কি আছে। ওরা তো জানে গভর্নমেন্ট করবে না, ওরা তো জানে পশ্চিমবঙ্গে কোনোদিন গভর্নমেন্ট করতে পারবে না। পশ্চিমবঙ্গের যা জনবিন্যাস, পশ্চিমবঙ্গের যা সংস্কৃতি, পশ্চিমবঙ্গের যা ইতিহাস, পশ্চিমবঙ্গের মানুষের যা মানে কি বলবো চিন্তার জগৎ, যদিও এটা ফ্যাক্ট যে 15 বছরে তৃণমূল কংগ্রেসের কি বলবো সহযোগিতায় পশ্চিমবাংলার সহিষ্ণু ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক যে পলিটিক্যাল ইকোসিস্টেম, রাজনৈতিক পরিমণ্ডল, একে অনেকটাই নষ্ট করতে ওরা পেরেছে। আরএসএস এর মতো করে সমাজ ভাবনা, মানুষ ভাবনা, রাজনৈতিক এজেন্ডা ভাবনা, এটা ওরা করতে পেরেছে। কিন্তু সেই করতে পারাটা এমন গভীরে পৌঁছয়নি যে গভীরে, বাংলার যে গভীরে, তুমি যদি 16th সেঞ্চুরির চৈতন্যদেব থেকে ধরো, তারও কিন্তু আগের ইতিহাস আছে। তাহলে যদি তুমি সেখান থেকেই ধরো, তাহলে এই বাংলার সমাজ সংস্কৃতির গভীরে ধর্মনিরপেক্ষতা, ধর্মবিশ্বাসী মানুষ পশ্চিমবাংলায় সম্ভবত অনেক বেশি, মানে আমাদের সমাজেই বেশি, কিন্তু ধর্মবিশ্বাসী মানুষ সাম্প্রদায়িক নয়, অসাম্প্রদায়িক। ফলে তারা অসাম্প্রদায়িক মানুষ নিশ্চয়ই মানে মনে প্রাণে হিন্দু, কিন্তু মনে প্রাণে অসাম্প্রদায়িক। গান্ধীজির হত্যাকারী যে রাজনৈতিক হিন্দুত্ববাদীরা, তাদের হাতে বাংলার ভবিষ্যৎ ছেড়ে দেবে। ফলে ওরা এটা জানে বলেই তৃণমূল যেমন একই কায়দায় মিথ্যের ফুলঝুরি ছড়িয়েছিল 15 বছর ধরে, ওরাও ঠিক একইভাবে বছরে 1 কোটি বেকারের কর্মসংস্থান তৈরি করতে গেলে পরে অর্থনীতিকে যে জায়গায় দাঁড় করাতে হয়, পশ্চিমবাংলা ছেড়ে দাও, ভারতবর্ষের অর্থনীতি সে জায়গায় আছে না। কর্পোরেটের কাছে গোটা ভারতবর্ষটাকে দেউলে করে দিচ্ছে। ডেনমার্কের অর্থনীতি যদি সেই জায়গায় থেকে থাকে, বছরে 1 কোটি করে চাকরি মানে 5 কোটি চাকরি, 5 কোটি বেকার নেই, মানে কর্মপ্রার্থী নেই রাজ্যে, অন্তত ভোটার তালিকা যা বলছে সেই জায়গায় দাঁড়িয়ে। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এই জায়গাটাকে জাস্টিফাই করলেন। আমি এরপরে আপনাদের ইস্তেহারের অন্য একটি জায়গায় আসবো। মানে মিথ্যের একটা সীমা আছে। স্বপ্নে বিরিয়ানি খাওয়াচ্ছে, দেখো কেন শুধু শুধু ঘি দিতে কার্পণ্য করবে বলো। আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট তুলেছেন আপনাদের ইস্তেহারে, এটা আমার অত্যন্ত ইন্টারেস্টিং মনে হয়েছে। প্রতি পরিবার একটি কাজ, এখানে আপনারা গোটা গোটা করে লিখেছেন, প্রতিটি, আপনি রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য, আপনি দয়া করে অ্যাড্রেস করুন। প্রতিটি উপার্জনহীন পরিবারে অন্তত একজনকে কাজ ও সামাজিক সুরক্ষা দেওয়া হবে। স্বচ্ছ নিয়োগ পদ্ধতি গড়ে তোলা হবে। 5 বছরের মধ্যে সমস্ত সরকারি শূন্যপদ পূরণ করা হবে। প্রত্যেক নিবন্ধিত বেকারকে কমপক্ষে 2টি চাকরির সুযোগ দেওয়া হবে। চাকরির কল। এই পয়েন্টগুলোকে আমি একটু আপনাকে ক্লারিফাই করতে বলবো। দেখো, প্রথম কথা, আমরা যে কথাটা বলেছি, বাংলাকে বাঁচাতে হবে। এই ভোট সিপিআইএম কে বাঁচানো বা বামপন্থীদের বাঁচানোর ভোট নয়। বামপন্থীরা তো সব পরিস্থিতিতেই লড়তে প্রস্তুত। সরকারে চালিয়েও আমাদেরকে লড়তে হয়েছে, সরকারে চালিয়েও আমাদের কমরেডদের, অসংখ্য কমরেড শহীদের মৃত্যুবরণ করেছেন। আর সরকারে যখন আমরা ছিলাম না বা এখন যেমন আমরা নেই, এখন আমরা লড়াই ময়দানে আছি, ওটা প্রশ্ন নয়। কমিউনিস্টরা, বামপন্থীরা পরিস্থিতি অনুযায়ী জনগণের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য লড়াই করেছে, করছে এবং ভবিষ্যতেও করবে। প্রশ্নটা হলো এই নির্বাচন
বাংলাকে বাঁচানোর নির্বাচন। 15টা বছরে আমরা যে সর্বনাশের খাদের কিনারায় গিয়ে আমরা পৌঁছেছি, এবং এই সর্বনাশের খাদের কিনারায় পৌঁছে যাওয়ার দায়িত্ব আরএসএস বিজেপি অস্বীকার করতে পারে? 11 সালে সরকার পরিবর্তনের পিছনে যে বড় কনস্পিরেসি ছিল, তাতে তো আরএসএস বিজেপি ছিল। শুধু 11 নয়, 16 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল তো কার্যত প্রায় চলেই গেছিল। বাম কংগ্রেসের বোঝাপড়ার সঙ্গে তৃণমূল কংগ্রেসের ভোটের ব্যবধান ছিল মাত্র 7%। বিজেপি সেখানে ভোট পেয়েছিল 10% প্লাস। পশ্চিমবাংলায় বিজেপির এত ভোট কোনোদিনই ছিল না, এবং এখনো বিজেপির পলিটিক্যাল ভোট অতটা নয়। এটা হলো বুদবুদের ভোট, লাস্ট 24 সালের ভোট পর্যন্ত ওরা যে জায়গায় আছে। তাহলে 16 সালে 100-র বেশি বিধানসভা আসন বাম কংগ্রেসের সমঝোতার প্রার্থীদের সঙ্গে তৃণমূলের প্রার্থীদের ব্যবধান 250 থেকে শুরু করে 3-4 হাজার পর্যন্ত। এরকম 72 সিট আছে। আমি বললাম 100-র প্রায় কাছাকাছি, 100-র প্রায় কাছাকাছি। আমি এক্স্যাক্টলি আপনার জেলাতেই আছে, রায়গঞ্জে আছে, প্রশ্ন করবে আমি তো জানি না। মন্তেশ্বরে আছে। 400-450 ভোটে হারা কেন্দ্র, বিজেপি সেখানে 5000 ভোট পাচ্ছে। একদম এরকম অনেকগুলো কেন্দ্র আছে। তাহলে 11-16 সালের নির্বাচনে যখন 5 বছরের অভিজ্ঞতাতেই পশ্চিমবাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে পরিবর্তন করে দেওয়ার একটা সংকল্প তৈরি করেছিলেন, সেইখানে ভোট কাটুয়া হয়ে ময়দানে নেমে বিজেপি তো তৃণমূল কংগ্রেসের পরিত্রাতার ভূমিকা পালন করেছেন। ফলে আজকে এসে এই 10 বছর, 16 সালের পর থেকে 10 বছর পশ্চিমবাংলা আরো যে অন্ধকারের দিকে এগিয়েছে, তাহলে তার জন্য বিজেপিকেও আরএসএস কেও সমান দায় নিতে হবে। একই কথা। এইবারের প্রশ্ন, আমি প্রশ্নে পরে আসছি, তুমি আগে যে কথাটা বললে ভালো ভালো কথাগুলো আগে একটু হোক, তারপর ঝগড়াঝাটির কথাগুলো হবে। ফলে বাংলা বাঁচানো, আমরা শিল্পে পিছিয়েছি, আমরা কৃষিতে পিছিয়েছি। আমাদের এখানে যে নতুন করে শিল্প গড়ে তোলার সম্ভাবনা তৈরি হয়েছিল, সেটা নষ্ট হয়েছে 15 বছরে। লেফট ফ্রন্ট 34 বছরে তারা কাজ করবার পর প্রথম প্রায় তোমার ধরো, আমি তোমায় বলছি 15-16টা বছর তাকে কাজ করতে হয়েছে ভূমি সম্পর্কের পরিবর্তন করতে। ভূমি সংস্কার হয়েছে, গ্রামের মানুষের কাছে জমি গেছে, অসংখ্য মানুষের কাছে জমি গেলে পরে পশ্চিমবঙ্গ তো আসলে গ্রাম, শহর আর কতটুকু। তাহলে সেখানে যদি মানুষের কেনার ক্ষমতা বাড়ে, তাহলে পরেই তো শিল্পের ভিত্তি তৈরি হয়। ঠিক যে কারণে এসে এই শতাব্দীর শুরুতে পশ্চিমবঙ্গে মানুষের বছরে 20 লক্ষ কোটি টাকার না 20 লক্ষ কোটি টাকার তোমার শিল্প সামগ্রী কেনার একটা পারচেজিং ক্যাপাসিটি তৈরি হয়েছিল, কেনার ক্ষমতা তৈরি হয়েছিল। এইটাই তো উন্নত কৃষির ভিতের উপর শিল্প গড়ার সম্ভাবনা আছে। সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি কি অবস্থা। এবং তুমি যদি দেখো যে 94 সালে নতুন শিল্পনীতি জ্যোতি বসুর নেতৃত্বে এখানে তৈরি হয়েছিল, নয়া উদারবাদী অর্থনীতির সবটাই ধ্বংসাত্মক, কিন্তু তার মধ্যেও ডায়ালেকটিক্সের নিয়ম অনুযায়ী ফাঁক ফকর গুলোকে বার করে যে মাসুল সমীকরণ উঠে গেল, লাইসেন্সিং প্রথা উঠে গেল, সেটাকে কেন্দ্র করে 94 নতুন শিল্পনীতি পশ্চিমবাংলায় এলো। এবং এই শিল্পনীতি ধরে তারপর নতুন করে তুমি যদি পরিসংখ্যানে দেখো যে 94 থেকে 2000 তোমার 1 পর্যন্ত একটা ফেজ, আর 2001 থেকে 2011 পর্যন্ত আর একটা ফেজ। তুমি যদি দেখো তাহলে তুমি ক্রমশ দেখবে পশ্চিমবঙ্গে কিন্তু ইন্ডাস্ট্রির জন্য ইনভেস্টমেন্ট কিন্তু ব্যাপকভাবে বেড়েছে। 2010-11 করে বেড়েছে। বললাম তো 11 সাল পর্যন্ত আমি বললাম, আমি ফিনান্সিয়াল ইয়ার বললাম, আমি ক্যালেন্ডার ইয়ার বলছি, বেড়েছিল। তাহলে আজকে আমরা দেখতে পাচ্ছি যে সেই সম্ভাবনা শেষ হয়ে গেছে। এখানে যে তোমার উন্নত প্রযুক্তি নির্ভর শিল্পের যে সম্ভাবনা তৈরি ছিল, ধরো ভারতবর্ষে এই যে তোমার আইটি হাব, তার শুরুয়াত তো কলকাতা, সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স। দীর্ঘদিন ধরে আমরা পারমিশন পাইনি দিল্লি সরকারের কাছ থেকে, তাহলে সেই আইটি হাব আজকে দক্ষিণ দিকে চলে গেছে। আমার এখানে যে শিল্পের সম্ভাবনা তৈরি হয়েছিল, সিঙ্গুরের কারখানা গুজরাটে চলে গেল। শালবনীতে এশিয়ার বৃহত্তম লোহা ইস্পাত তৈরির কারখানা, সেই কারখানা হলো না। তাহলে যে সম্ভাবনাগুলো তৈরি হয়েছিল, প্রথম কথা সেই সম্ভাবনাকে ফেরাতে হবে। এবং ফেরানো মানে কি? কৃষি, কৃষক, ক্ষেতমজুর, কৃষির সঙ্গে সম্পর্কযুক্ত কোটি কোটি মানুষ পশ্চিমবাংলায়, তাদেরকে রক্ষা করে, তাদের অবস্থার উন্নয়ন ঘটিয়ে, তাদেরকে কনফিডেন্সে নিয়ে ভবিষ্যতের এগোনোর জন্য শিল্প স্থাপনের দিকে বাংলাকে এগোতে। তাহলে বাংলা বাঁচাতে হবে। আমরা আমাদের ইস্তেহারে পরিষ্কার করে কতগুলো কথা বলেছি যে প্রথম আমরা বলেছি যে বাংলা বাঁচানোর
শিল্প, কৃষি, পরিষেবা সবকিছু মিলিয়ে এর টার্গেটটা কি? টার্গেট গ্রুপটা কি? টার্গেট গ্রুপ এমপ্লয়মেন্ট, কর্মসংস্থান, যেটা আজকে ভয়ঙ্করভাবে খারাপ জায়গায় আছে। শিল্প হতে পারেনি বলে কর্মসংস্থান হয়নি। আজকে বিজেপি বলছে আমাদেরকে ভোট দাও, আমরা সরকার করব, যদিও তার সম্ভাবনা নেই। আমি আগেই বললাম আমি শিল্প করব। আরে বাংলায় শিল্পের সম্ভাবনাকে খুন করেছো তুমি, তোমার তার দায়িত্ব আছে। যাই হোক, আমি উত্তেজিত হয়ে যাচ্ছি। তাহলে আমরা প্রথমে বলেছি কাজের সুযোগ তৈরি, সামাজিক সুরক্ষা, আধুনিক জীবনের সমস্ত সুবিধাকে আমরা সুনিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা বলেছি, এবং এটা ঘটনা, আমাদের বাংলায় পৃথিবী জয় করার মেধা আমাদের বাংলায় আছে, অথচ আমাদের বাংলার মানুষ আজকে কর্মসংস্থানের অভাবে আজকে ধুঁকছে। যারা একটু তথাকথিত উন্নত মেধা সম্পন্ন, তারা কেউ পশ্চিমবাংলায় থাকতে চাইছে না, তারা সব বাইরে চলে যাচ্ছে। আমার এখানে ব্রেন ড্রেন হচ্ছে একদিক থেকে। আর যারা এখানে কল কারখানা হলে পরে কৃষি একটু একটু সুস্থির অবস্থায় থাকলে পরে, সেখানে কৃষিতে হতে পারে, কারখানায় হতে পারে, তারা যে কর্মসংস্থান পেতে পারতো, তারা আজকে সব পশ্চিমবাংলা থেকে পরিযায়ী শ্রমিক হয়ে প্রত্যেক বছর 15 লক্ষ করে গড়ে আমাদের এখানকার যুবক যুবতীরা বাইরে চলে যাচ্ছে। তাহলে এই বাংলাকে যদি বাঁচাতে হয়, তাহলে প্রথমে আমাকে শিল্প, কৃষি, পরিষেবা এই সব কিছুকে বাঁচানোর মধ্য দিয়ে কর্মসংস্থানের পরিবেশ পশ্চিমবাংলায় ফেরাতে হবে। কর্মসংস্থানের পরিবেশ ফেরাতে হবে, এবং এই কর্মসংস্থানের পরিবেশের সঙ্গে সঙ্গেই কিন্তু এখানকার সরকার এবং স্থানীয় প্রশাসন এবং সব মিলিয়ে পলিটিক্যাল ইকোসিস্টেমের মধ্যে ডেমোক্রেসির কোশ্চেনটা গুরুত্বপূর্ণ, সেকুলারিজমের কোশ্চেনটা গুরুত্বপূর্ণ। আমরা বলেছি, যেটা দিয়ে তুমি শুরু করলে, যে আমাদের লক্ষ্য হলো যে এমন একটা পশ্চিমবাংলা, এই যে তুমি বললাম যে কাজের সুযোগ, সামাজিক সুরক্ষা, আধুনিক জীবনমানের উন্নত যদি আমাদেরকে পশ্চিমবাংলা গড়তে হয়, তাহলে পশ্চিমবাংলাটা আজকে যেখানে জাত, ধর্ম, ভাষা, সম্প্রদায় নির্বিশেষে তৃণমূল কংগ্রেসের সহায়তায় আরএসএস এর মানে নিজস্ব পলিটিক্যাল ইকোসিস্টেম আমাদের এখানে তৈরি হয়ে গেছে, এইটাকে ভাঙতে হবে। ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে প্রতিটি মানুষের পরিচয় হতে হবে সে মানুষ। তাহলে এইটা যদি করতে হয়, সেখানে আমরা বলেছি, যেটা তুমি বললে, এই যদি আমরা করতে পারি, মানুষকে সঙ্গে নিয়ে, মানুষের সমর্থন নিয়ে, মানুষের সাহায্য নিয়ে, এবং মানুষের ইচ্ছের বাস্তবায়ন যদি ঘটে বামপন্থীদের পক্ষে, তাহলে আমরা প্রথমে বলেছি যে আমাদের প্রথম টার্গেট হবে, তুমি বললে, আমি কথাগুলো রিপিট করছি না, যে সরকারি শূন্য পদ 6.5 লক্ষ শূন্য পদ আছে, 5 বছরের মধ্যে পূরণ করা, ধাপে ধাপে যারা ঠিকায় কাজ করছেন, ক্যাজুয়াল কাজ করছেন, কন্ট্রাক্টে কাজ করছেন, একই হলো, তাদেরকে ধাপে ধাপে সেই জায়গাগুলোকে কি বলে অ্যাবজর্ব করা, সমকাজে সমমজুরি পাওয়া, এইসব কথাগুলো আমি বলেছি, আমরা বলেছি। টার্গেটটা হলো, আমি যদি এখন বলি বিজেপির মতো আমাদের কথা শুরু হলো, এরকম একটা অলিক কথা যদি বলি, তাহলে কথাটা হয় না। সেই জন্য আমরা বলেছি যে পশ্চিমবঙ্গে অন্তত 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 প্রতিটা পরিবারে অন্তত একটি করে অন্তত স্থায়ী কাজের ব্যবস্থা। স্থায়ী কাজ মানে কিন্তু সবটা চাকরি নয়। প্রথম কথা, এই 6.5 লক্ষ শূন্য পদ পূরণ মানে সেক্ষেত্রে স্থায়ী চাকরির মধ্য দিয়ে একটা অংশের কাজের ক্ষেত্র তৈরি হবে। এই যে আজকে এসএসসি, পিএসসি, এই যে সমস্ত মানে ইন্টারভিউ বা চাকরির পরীক্ষাগুলো হতো, যেটা আজকে থমকে গেছে বা দুর্নীতিতে নুয়ে পড়েছে, তাহলে সেগুলোকে তুমি কথাটা বললে যে স্বায়ত্তশাসিত সংস্থা, স্বচ্ছতা, তার মধ্য দিয়ে, প্রথমত এইটা। দ্বিতীয়ত, পদ তৈরি করতে হবে, এবং সে তৈরি আমরা করব। 11 সালে পশ্চিমবঙ্গে যেদিন আমাদের সরকারটি চলে গেল, মানুষ চাইলেন না, সেই দিন পশ্চিমবঙ্গের ট্রেজারি থেকে মাইনে হতো সরকারি কর্মচারী, মাস্টারমশাই, বিভিন্ন স্বশাসিত সংস্থা, সবকিছু মিলিয়ে, পঞ্চায়েত সবকিছু, জেলা পরিষদ সবকিছু মিলিয়ে প্রায় 11.5 লক্ষ, যা ভারতবর্ষের কোথাও নেই। এবং এটা বামপন্থীরাই করেছিল, কিন্তু বামপন্থীরাই কিন্তু একই দিয়ে, একই সুযোগ সুবিধা, হ্যাঁ, কিছু নির্দিষ্ট জবের কিছু নির্দিষ্ট শর্ত থাকে। পুরোপুরি সরকারি কর্মচারীর সঙ্গে স্পন্সর স্কুলের মাস্টারমশাই, কলেজের অধ্যাপক তো এক হবে না, কিন্তু তার 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 যে বেসিক্যালি এক জায়গায় দাঁড়াবে। তুমি দেখো,
সুপ্রিম কোর্টে ধাক্কা খেতে খেতে সর্বশেষ বলেছে যে হ্যাঁ ডিএ স্ট্যাটাস নিয়ে যেটা দিয়েছে, সেই ডিএ স্ট্যাটাসেও কিন্তু যারা একসঙ্গে লড়াই করলো, কর্মচারী, মাস্টার মশাই, স্বশাসিত সংস্থার বিভাজন কর্মচারীরা, সেটাকে তারা ব্রেক করে দিল। আমরা এটা বিভাজন করি। তাহলে এবং এই যে 10.5 লক্ষ 11 সালে দিন আমাদের গভর্নমেন্টটা চলে গেল, তাহলে এই যে আমরা বলেছি অন্ততপক্ষে প্রত্যেকটা পরিবারে একটা করে কাজ 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 জব জব, তাহলে এইটাকে কার্যকর করতে গেলে যেমন চাকরি, এমপ্লয়মেন্ট, এটা একটা গুরুত্বপূর্ণ, শূন্য পদ পূরণ গুরুত্বপূর্ণ, স্থায়ীদেরকে আমরা পার্মানেন্ট করব বলছি, অনেক নতুন পদ আমাদের তৈরি করতে হবে। অর্থনীতির স্বাভাবিক নিয়মে যেমন টাইপরাইটার আজকে আর কেউ ব্যবহার করে না, এখন মুখে বলে বলে তোমার টাইপ হয়ে যাচ্ছে, তেমনি স্বাভাবিকভাবে কিছু পদ কিছু কাজের জায়গা চলে যাবে। কিন্তু অর্থনীতি এবং বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে নতুন নতুন ক্ষেত্র তৈরি হবে। তাহলে শুধুমাত্র যে পদগুলো আছে সেই পদগুলো পূরণ নয়, প্রতিটি পরিবারে অন্ততপক্ষে একটি স্থায়ী কাজ দিতে গেলে পরে নতুন নতুন ক্ষেত্রে নতুন নতুন কর্মসংস্থানের পদ তৈরি করতে হবে। এটা একদিক। এর সঙ্গে সঙ্গে আমি যদি পশ্চিমবঙ্গের শিল্পের পরিবেশটাকে আমরা যদি উন্নত করতে পারি, আমরা যদি আজকে যে কৃষক আত্মহত্যা করছে, ক্ষেত মজুর আত্মহত্যা করছে, পঞ্চায়েত তার পাশে নেই, সরকার তার পাশে নেই, অথচ কিষাণ মান্ডি আছে, কিন্তু কৃষকরা সরাসরি সেই মান্ডিতে তোলা না দিয়ে ফসল বিক্রি করতে পারে না। পশ্চিমবাংলায় যা কোনোদিন ভাবা যেত না যে লোকসানের মুখে পড়ে কৃষক ক্ষেত মজুর আত্মহত্যা করবে, এই তো কদিন আগে, এখন বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুরের একটা অংশ, বাঁকুড়ার একটা ছোট্ট অংশ, এই যেটাকে একেবারে মধ্যবঙ্গের মধ্য অংশটা, যেটাকে আলু প্রডিউসিং এরিয়া বলে, এখন এই মুহূর্তে গ্রাম বাংলায় সবচেয়ে বড় ক্রাইসিস হলো আলু চাষিরা, আলুর দাম, আত্মহত্যা করছে। এরকম ধানে আছে, পাটে আছে, সবজিতে আছে, সবই আছে। তাহলে প্রতিটা পরিবারে একটা স্থায়ী কাজ নিশ্চিত করার সঙ্গে কিন্তু কৃষিকে বাঁচানো, কৃষককে বাঁচানো, এটাও কিন্তু সম্পর্ক। আমি জানি না তুমি ইস্তাহারের ওই জায়গাটা দেখতে পেরেছো কিনা, কথাটা বোধহয় একটু বেশি হয়ে যাচ্ছে, প্লিজ বলুন, প্লিজ বলুন, তুমি প্রয়োজনে কেটে দিতে পারো। আমি একটাই উদাহরণ দেবো, যেমন আমরা পশ্চিমবাংলা থেকে চলে যাওয়া শিল্পকে ফিরিয়ে আনতে হবে। পশ্চিমবাংলা যে তোমার আইটির সম্ভাবনা তৈরি হয়েছিল, তাকে ফিরিয়ে আনতে হবে। অনেক পরে স্টার্ট করে আমরা পশ্চিমবঙ্গ ক্ষুদ্র মাঝারি শিল্পে ভারতবর্ষে 1 নম্বর হয়েছিলাম, 1 নম্বর হয়েছিলাম। ওই বছরের মধ্যে, ওই 10 বছরের মধ্যে প্রায় 25 থেকে 30 লক্ষ এমপ্লয়মেন্ট তৈরি হয়েছিল পশ্চিমবাংলায় ক্ষুদ্র মাঝারি শিল্পে। তৃণমূলের 15 বছরে, এক, নীতির দুর্বলতার কারণে, 2, আর্থিক গোটা বাজারটা, দেশের বাজারের মন্দার একটা কারণ আছে, আর তার সঙ্গে সঙ্গে ব্যাপক তোলাবাজি, এই সবকিছু মিলিয়ে তাহলে সেটাকে আমাকে ফিরিয়ে আনতে হবে। এর সঙ্গে সঙ্গে আমরা একটা জিনিস বলেছি, যেমন বড় শিল্প তৈরি, বড় কারখানা তৈরি, চাইলেই তো আর শিল্প হবে না, এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। দীর্ঘদিন ধরে কষ্ট করতে করতে সেই এনভায়রনমেন্ট তৈরি হয়েছিল। একসময় আমাদের বিরুদ্ধে কি বলতো, যে আমরা নাকি সব জায়গায় ইউনিয়নবাজি করে কারখানা, সব জায়গায় বলতো না, এখনো বলছে, বন্ধ করে সোচ্চারে বলা, আমি তো কথাটা তুলছি, খুব সোচ্চারে ভারতবর্ষের পরিসংখ্যান বলছে ভারতবর্ষে যে সমস্ত কলকারখানাগুলো বন্ধ হয়ে পড়ে আছে, জঙ্গি ট্রেড ইউনিয়ন, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ওগুলো তো বাজারি মিডিয়ার কয়েনেজ। কি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, কি বেসরকারি প্রতিষ্ঠান, ইউনিয়নবাজির জন্য কারখানা বন্ধ হয়নি। আর তোমাকে আরেকটা অর্থনীতির কথা বলি, আমরা অন্যদিকে চলে গেলাম, আর একটা অর্থনীতির কথা বলি। দেখো, পুঁজির না নিজস্ব লজিক আছে। পুঁজির লজিক হলো, পুঁজি সবসময় সর্বোচ্চ মুনাফা চাইবে, এবং এই সর্বোচ্চ মুনাফার জন্য যদি পুঁজি দেখে যে তার মালিককে পর্যন্ত শুলে চড়াতে হবে, তাহলে পুঁজি তাই করবে। তাহলে ইউনিয়নবাজির জন্য কোন একটা কারখানা সে যদি লাভে চলে, সেখানে কয়েক হাজার শ্রমিক বা কয়েকশো শ্রমিক, আমি তর্কের খাতিরে ধরেই নিচ্ছি, কাজ করছে না, তোমাদের ভাষা ইউনিয়নবাজি করছে, তোমাদের ইউনিয়নবাজি করছে, তাহলে আরে গোটা দেশটা তো পুঁজিপতিদের দেশ, রাষ্ট্র ক্ষমতা ওদের হাতে আছে। দেখতে পাচ্ছ না এসআইআর কে কেন্দ্র করে রাষ্ট্র কোন জায়গায় মানুষকে দাঁড় করিয়ে দিতে পারে, সেই পাওয়ার আছে, রাষ্ট্র ক্ষমতা। এগুলো ভুলে গেছে লোকে, যে বুর্জুয়া রাষ্ট্রের কি ক্ষমতা আছে।
রাষ্ট্রের একটা নিজস্ব ক্ষমতা আছে, আর আমাদের দেশ পুঁজিবাদী দেশ। তাহলে পুঁজিবাদী দেশের পুঁজিবাদী রাষ্ট্র যদি কোথাও দেখে পুঁজির মুনাফা বাড়ছে, অথচ কিছু কিছু কয়েকশো বা কয়েক হাজার শ্রমিকের আন্দোলনের জন্য সে বাড়তে পারছে না, পিটিএ লাট করে দেবে। সে অভিজ্ঞতা ভারতবর্ষে আছে। আপনারা দিয়েছেন, ওটা নতুন না। আমরা আমরা শ্রমিকরা দিয়েছেন। আমরা 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 তোমার প্রশ্ন ধরতে পারলাম না, পরে আসছে, মূল কথাটা বলি। না, প্রশ্নটা ধরা খুব সহজ। বিভিন্ন জায়গায় আপনারা এই কুণাল ঘোষের একটি পডকাস্ট দেখছিলাম, সৌরভ না আওয়াজ তিনি বলছিলেন যে ছাড়ো, তিনি বলছিলেন যে আপনারা এত সুন্দর পরিবেশটাকে নষ্ট করো না। রাজনৈতিক মিথ্যাচারের একটা সীমা আছে। আমি ওনার পেশাগত দক্ষতা নিয়ে প্রশ্ন করছি না, কারণ আমি একজন সাধারণ মানুষ। আমি আবার বলছি, রাজনৈতিক মিথ্যাচারের সীমা আছে, ভুলে গেলে চলবে। উনি তো প্রথম বলেছিলেন, এই যে সুদীপ্ত সেন বোধহয় জামিন পেয়ে গেলেন, তার নথি নাকি লোপাট হয়ে গেছে। উনি তো বলেছিলেন মুখোমুখি বসিয়ে দাও। উনি তো বলেছিলেন সারদা রোজভ্যালির টাকাগুলো কোথায় আছে। না, উনি ভুল বদলাতে পারেন। যাই হোক, তুমি মূল প্রসঙ্গ থেকে ভালো কথা থেকে চলে গেলে অন্যদিকে। আমি বলছি এটা হয় না। দেখো, মানুষ চলতে চলতে শেখে। আর দুনিয়াতে এটা মনে করো শ্রমিকরা, এই যে তুমি একটা স্মার্টফোন ব্যবহার করছো, তুমি লেখাপড়া জানা ছেলে, তুমি অনেক শ্রমজীবী মানুষকে দেখবে কিচ্ছু জানে না, তোমার থেকে ভালো এই ফোনটা চালিয়ে দিতে পারে। এটা শ্রমিকদের বৈশিষ্ট্য। কেন জানো তো? শ্রমিকরা যেহেতু প্রোডাকশনের মধ্যে থাকে, আমরা অন্যদিকে চলে যাচ্ছি, সেই জন্য প্রোডাকশনের মধ্যে থাকার কারণে মডার্ন টেকনোলজিকে সবচাইতে আগে শেখে এবং অ্যাবজর্ব করে ওয়ার্কিং ক্লাস। এটা ভুলে গেলে চলবে না। তুমি কমিউনিস্ট পার্টির অফিসে বসে আছো। না ফাইন। অবশ্য এবার আমি যে কথাটা বলছি, এটা দিয়ে ওই যে তোমার ওই এত কাজ কোথায় হবে, কিভাবে হবে, এই যে তুমি কথাটা বলছো, এটা বলতে কি আমি বলছি, তোমার মনে আছে পশ্চিমবঙ্গে যখন একটা শিল্পের একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছিল, বুদ্ধদা আমাদের মুখ্যমন্ত্রী, নিরুপম দা রাজ্যের শিল্পমন্ত্রী, একটা নতুন সম্ভাবনা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। তোমার মনে আছে যে দুর্গাপুরের পাশে অন্ডালে একটা এয়ারপোর্ট তৈরি, একদম দীর্ঘদিন পর সেই এয়ারপোর্টটা চালু হয়েছে। তুমি আজকে চলে যাও, তুমি দমদমে যাও, তুমি বম্বে এয়ারপোর্টে যাও, তুমি হায়দ্রাবাদ এয়ারপোর্টে যাও, তুমি এই মানে ব্যস্ত এয়ারপোর্ট গুলো যাও, এবং তুমি দেখবে প্রতিটি এয়ারপোর্ট, দমদম এয়ারপোর্টকে প্রতিদিন সেটাকে শুকিয়ে মারার চেষ্টা হচ্ছে। এক তো কনস্পিরেসি আছে, দিল্লির পলিসি আছে, এটা আছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু ইকোনমিক সাপোর্টটা গুরুত্বপূর্ণ। আর যে সমস্ত এয়ারপোর্ট গুলো ফ্লারিশ করছে প্রতিটি রাজ্যে, শিল্প এবং অর্থনীতি ডেভেলপমেন্টে তুমি দেখো, তুমি চলে যাও অন্ডাল এয়ারপোর্টে, কয়েকটা প্লেন দিল্লি, বম্বে, মাদ্রাজ, কতগুলো শহরে যাতায়াত করছে। কিন্তু আসলে অন্ডাল এয়ারপোর্টটা কেন তৈরি হয়েছিল তোমার জানা আছে? অন্ডাল এয়ারপোর্ট তৈরি হয়েছিল হঠাৎ করে অন্ডালে কেন? যে আমাদের রাজ্যের পশ্চিমাঞ্চলের জন্য এবং তার সঙ্গে ঝাড়খণ্ড, তাহলে এখানে প্রচুর শিল্প আছে, মাটির তলায় মিনারেল, একদম গুডস। এটাকে সামনে রেখে ভবিষ্যতের শিল্পের জন্য এই এয়ারপোর্ট ব্যবহৃত হবে মূলত। এবং শিল্প যদি বিকশিত হয় তাহলে নর্মালি সেখানে তো যাত্রী প্লেন তো চলবে। আমরা যেটা বলেছি, বলো তুমি তোমার প্রশ্ন, তুমি যদি খুঁজে পাও আমাদের ইস্তারের ওই জায়গাটা, ঠিক এই জায়গাটা একদম আপনারা স্পেসিফিক্যালি বলেছেন লজিস্টিক্স ও বিশ্ব বাণিজ্য। বাংলা হবে দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্য প্রবেশদ্বার, গেটওয়ে। দুর্গাপুরে আন্তর্জাতিক বিমান, কার্গো ও লজিস্টিক্স হাব, এয়ারো লজিস্টিক্স হাব গড়ে তোলা হবে। কোল্ড স্টোরেজ ও গুদাম নেটওয়ার্ক তৈরি করা হবে, লজিস্টিক্স হাব। প্রতি ব্লকে স্মার্ট বাজার ও আধুনিকতা যেতে হবে। এটার মানে কি? আমি এই জায়গাটা আসি, সিপিএম এর হলো কি? সিপিএম এর কি হলো ভেবে তো পরে হবে। সিপিএম এর কি হলো সেটা যদি জনগণ ভাবে তো ভালো। দেখো, কমিউনিস্ট পার্টি দুনিয়ায় আধুনিকতম পার্টি। আধুনিক মানে এটা নয় যে তুমি এই যে আরএসএস এর হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আছে, হোয়াটসঅ্যাপ ব্যবহার করো তো টেকনোলজিকে ব্যবহার করো, কিন্তু সেই টেকনোলজি ব্যবহারের মধ্য দিয়ে কন্টেন্ট কি দেয়? কন্টেন্ট বিষাক্ত কন্টেন্ট দেয়, এবং যে কন্টেন্ট ফিউডাল যুগেও যে কন্টেন্টকে লোকে মানত না। এখানে তোমাকে আমি আবার একটা কথা বলি, এই যে আমরা একটা কথা, তুমি আমার মূল প্রসঙ্গতে ঘুরিয়ে এমন এমন দু চারটে খোঁচা মেরে দিচ্ছ না, এই ভোটের বাজারে তোমার এগুলো কোনো কাজে লাগবে না। এই যে ধরো কথাটা বলি, পরে যদি তোমার কখনো কাজে লাগে,
আমাদের কাজে লাগে, তোমার নয় আমাদের কাজে লাগে। এই দেখবো আমরা একটা কথা সবসময় বলি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি বলি তো, বিজ্ঞান ও প্রযুক্তি, এই দুটোকে আমরা একসঙ্গে বলি কেন? দুটো কি এক? না, বিজ্ঞানের হাত ধরে প্রযুক্তি, মানে প্রযুক্তি তো বিজ্ঞান আরে নির্ভর। ওটা তো তুমি সবই বলছো, সবাই জানে, হ্যাঁ। বিজ্ঞান না থাকলে প্রযুক্তি প্রযুক্তি আসবে আসবে কি করে? হ্যাঁ, প্রথম কথা, বিজ্ঞান মানে একটা ফিলোসফি, অবশ্যই। আর প্রযুক্তি ফিলোসফি নেই, সেটা ম্যানিফেস্টেশন। তাহলে এবার প্রশ্নটা হলো, কমিউনিস্ট পার্টি হলো বৈজ্ঞানিক দৃষ্টি সম্পন্ন পার্টি, তাহলে সেই বৈজ্ঞানিক দৃষ্টি সম্পন্ন একটা পার্টি এবং বিজ্ঞানের 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 যে দর্শন, তাহলে আমরা বিজ্ঞানের অগ্রগতিকে ব্যবহার করবো না, পৃথিবীতে করবো না? আজকে চীন গোটা দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছে, টেকনোলজিকে ব্যবহার করছে, কিন্তু বিজ্ঞানকে সঙ্গে নিয়ে, এবং সেই বিজ্ঞানের সঙ্গে দর্শন আছে, সমাজের উন্নয়ন, বেশি মানুষের উন্নয়ন। সেই জন্য চীন আজকে বলতে পারছে যে আমরা সমাজতন্ত্রের হায়ার স্টেজে যেতে চাই। এটা গুরুত্বপূর্ণ কথা না, গুরুত্বপূর্ণ কথা হলো সমগ্র জনগণের সমৃদ্ধিকে সঙ্গে নিয়ে। যাই হোক, অন্যদিকে চলে যাচ্ছে। এই যে তুমি অন্ডালে আমরা প্রস্তাব দিয়েছি, তাহলে অন্ডালে একটা যদি কার্গো, ইন্টারন্যাশনাল কার্গো এয়ারপোর্ট তৈরি হয়, তাহলে কার্গো এয়ারপোর্ট মানে বুঝতে পারছো, তার সঙ্গেই এই যে মাল ওঠা নামা, তুমি বললে গুদাম তৈরি হবে, কোল্ড স্টোরেজ তৈরি হবে, তার সঙ্গে যে ট্রান্সপোর্টিং সিস্টেম তৈরি হবে, তাহলে প্রত্যক্ষ পরোক্ষ মানে এয়ারপোর্ট, কার্গো এয়ারপোর্ট থেকে একেবারে মার্কেট, এবং মার্কেট থেকে ক্রেতাদের হাত পর্যন্ত যাওয়া, এই যে একটা বিশাল নেটওয়ার্ক, এই স্বপ্ন সপ্তম বামফ্রন্ট সরকার দেখেছিল এবং মানুষকে এটা বলেছে। ১৫ বছরে শেষ হয়ে গেছে। তাহলে দেখো, আমরা একটা পয়েন্ট থেকে এত আলোচনা শুরু করলাম। তাহলে এই যে এটা মানুষ যদি আমাদের সুযোগ দেয়, তাহলে এটা আমাদের প্রতিশ্রুতি, এটা কোনো বুজরুকি নয়, প্রতিশ্রুতি, এবং আমাদের ট্র্যাক রেকর্ড এটা আছে। আমরা 5টা ভুল করতে পারি, কাজ করতে গেলে ভুল হতে পারে, মানুষ আমাদের ভুল বুঝতে পারে, কিন্তু আমাদের মানুষের জন্য কাজ করার প্রশ্নে আমাদের কোনো আন্তরিকতা ছিল না, সদিচ্ছার কোনো প্রশ্ন, পলিটিক্যাল উইল, জ্যোতি বসু যে কথাটা বারে বারে বলতেন। এবং এই যে আমি তোমাকে শুরুতে একটু আগে বললাম, প্রথম দিকে আমরা ভূমি সম্পর্কে পরিবর্তনের চেষ্টা করেছি, কারণ তখন কনস্টিটিউশনালি স্টেট গভর্নমেন্টের এটাই এখতিয়ারভুক্ত ছিল। কিন্তু এটা বোধহয় তোমার জানা নেই, আমিও অনেকদিন পরে জেনেছি, যখন ল্যান্ড রিফর্ম হচ্ছে ৭৮ সালে পঞ্চায়েত হওয়ার পর, সেই ৭৮ সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রস্তাব নেওয়া হচ্ছে, সর্বদলীয় প্রস্তাব, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না ইনানিমাস ছিল কিনা, যে আমাদেরকে হলদিয়াতে পেট্রোকেমিক্যালস এর কারখানা করতে হবে। আজকের যে হলদিয়া দেখছো, এই হলদিয়া তখন ছিল না, ডকটা ছিল, পেট্রোকেমিক্যালস এর কারখানা, এবং পেট্রোকেমিক্যালস এর কারখানা কেন ইস্পাত কারখানা নয়? আমাদের ইস্পাত কারখানা আছে, আমাদের দুর্গাপুর, আমাদের বার্নপুর, আমাদের কুলটি, ওই শিল্পাঞ্চলটা আছে, পেট্রোকেমিক্যালস এর কেন? সানরাইজ ইন্ডাস্ট্রি, সূর্যোদয়ের শিল্প, ভবিষ্যতের কথা, কারণ তখনও তো পৃথিবীতে আইটি আসেনি। তাহলে আজকে সেটা যখন এলো, দেখো চলতে 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 আমরা বললাম যে আমাদেরকে পেট্রোকেমিক্যালস করতে হবে, আমাদেরকে শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, পশ্চিমবঙ্গ তখন বিদ্যুতের ঘাটতি রাজ্য, একদম, তাহলে আমাকে থার্মাল পাওয়ার করতে হবে, নিজস্ব করতে হবে, ডিভিসি সেন্ট্রাল যে গ্রিড সবসময় পাওয়া যাচ্ছিল না, তাহলে দেখো পেট্রোকেমিক্যালস শিল্পের জন্য আমার বিদ্যুৎ লাগবে, আমি থার্মাল প্রজেক্ট, এবং তুমি দেখো আর কয়েক বছরের মধ্যে কথাটা চলে এলো সল্ট লেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স, যেটাকে তোমরা সবাই সেক্টর 5। তাহলে এই যে পরিবর্তন, ফলে তোমার এই যে প্রশ্ন, তুমি বললে যে কমিউনিস্টরা এত কথা, আরে কমিউনিস্টরাই পৃথিবীর আধুনিকতম মানুষ, আধুনিক মানুষ, তার দর্শনের মধ্যে আধুনিকতা আছে। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বিজ্ঞানের হাত ধরে নতুন প্রযুক্তিতে তুমি হোয়াটসঅ্যাপকে ব্যবহার করে মানুষের মধ্যে ঘৃণা ছড়াতে পারো, ছড়াচ্ছে এই জন্য যে তোমার দর্শনটা বিজ্ঞানসম্মত নয়, তোমার বিচারধারা বিজ্ঞানসম্মত নয়, তোমার বিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গিটা বিজ্ঞানসম্মত নয়, তোমার নিজেকে এবং নিজের পরিবার এবং পড়শিকে দেখার দৃষ্টিভঙ্গিটার মধ্যে ফিউডাল, পুরুষতান্ত্রিক, ব্রাহ্মণ্যবাদী, হিন্দুত্ববাদী, সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি আছে। তৃণমূল সম্পর্কে আলাদা করে বলছি না, ওরাও এই এর মধ্যেই পড়ে, এর লগে লগেই থাকে। ফলে এই যে এতগুলো কাজ,
তাহলে কৃষিকে উন্নত করতে হবে, শিল্পকে ফেরাতে হবে, নতুন ইন্ডাস্ট্রি করতে হবে, আইটি কে ফেরাতে হবে। তার সঙ্গে একটি উদাহরণ দিন, এই সবকিছু মিলিয়ে আমাদের দৃঢ় বিশ্বাস আছে মানুষ এটা দেখেছেন যে সময়ের সঙ্গে সঙ্গে চলতে চলতে, কাজ করতে করতে, সাফল্যকে সঙ্গে নিয়ে, ভুলগুলোকে থেকে শিক্ষা নিয়ে সংশোধন করে আমরা রাজ্যের মানুষের উন্নত জীবন যাপনের জন্য আমরা চেষ্টা করেছিলাম। রাজ্যের শিল্পায়নের জন্য আমাদের রাজ্যের যারা মন্ত্রিসভার সদস্য ছিলেন তারা তাদের নিজেদের ছেলে মেয়েদের চাকরি বাকরির জন্য শিল্প করতে যাননি। আবাস রায়চৌধুরীর সঙ্গে কথা বলতে গেলে দীর্ঘ সময় লাগে, কারণ এরকম সুবক্তা দলমত নির্বিশেষে আমি বলছি, কারণ এতটা অথেন্টিক এবং লোকের প্রশংসা সামনে করতে হয় না, জানো তো, সামনে সমালোচনা করতে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাকে খুব টু দা পয়েন্ট কিছু বিষয় আজকে আবাস রায়চৌধুরীকে আটকে রাখতে হবে। আমি খুব সামান্য কিছু সময় নেব, কিছু খুব ইন্টারেস্টিং পয়েন্ট সেগুলো আপনাদের জানা দরকার। সিপিএম এর কর্পোরেট নীতি, বুঝলেন কিনা? বাংলায় সদর দপ্তর থাকলে সরকারি টেন্ডারে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলায় সদর দপ্তর, উন্নয়ন বন্ডের মাধ্যমে সাধারণ মানুষের বিনিয়োগে পরিকাঠামো উন্নয়ন করা হবে এবং নতুন শিল্প স্থাপনের জন্য এক জানালা নীতি ফিরিয়ে আনা হবে। মানে সিপিআইএম এর কর্পোরেট নীতিতে বলা হচ্ছে বাংলায় সদর দপ্তর থাকলে সরকারি টেন্ডারে অগ্রাধিকার দেওয়া হবে। পরোক্ষে কি কর্পোরেট হাউসগুলোকে বাংলায় আবার ডেকে আনা হচ্ছে, আমন্ত্রণ জানানো হচ্ছে। সেক্ষেত্রে সরকারি থেকে সিপিআইএম এর কি দৃষ্টিভঙ্গি হবে জানবো। দেখো, আমি তোমায় বললাম 94 সালের কথা, পরিস্থিতিকে ব্যবহার করে আমরা পশ্চিমবাংলার যদি তুমি শিল্পের ইতিহাস দেখো, আমার তো বয়স হচ্ছে সেই জন্য খালি খালি ইতিহাসের দিকে, তোমাদের জেনারেশন নাও হয়তো। তুমি যদি পশ্চিমবঙ্গের ইতিহাস দেখো, এক তো ব্রিটিশ কলোনি যখন ছিল, কলকাতা তার হেডকোয়ার্টার, সেই জন্য এখানে একটা কসমোপলিটন তৈরি হয়েছে। স্বাধীনতার পরে আমাদের সমস্ত ভারী শিল্পগুলো কিন্তু আস্তে আস্তে জাতীয়করণ হয়, এবং আমাদের এখানকার ভারী শিল্প ক্ষেত্র বলতে যা বোঝাতো সেগুলো সব কিন্তু রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র। নয়া উদার অর্থনীতির বেসিক পয়েন্টটাই ছিল যে রাষ্ট্র অর্থনীতি পরিচালনা থেকে, শিল্প ইনভেস্ট থেকে সে উইথড্র করে নেয়। আর তার আগে যখন হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, তখন ক্যাপিটালিজমের পলিসিটা ছিল যে এই কোর ইন্ডাস্ট্রিতে রাষ্ট্রকে ইনভেস্ট করতে হবে। এটা ইকোনমিক্সের ক্লাস নয়, আমার সেই যোগ্যতাও নেই, আমি সেদিকে যাচ্ছি। তাহলে এই যে নয়া উদারবাদী অর্থনীতি চেঞ্জ হয়ে গেল, আমরা পশ্চিমবাংলায় সরকার চালিয়েছি, মানুষের চেয়েছেন বলে কেরালায় চালিয়েছি, চালাচ্ছি, আগামী দিনেও চালাবো। গত 9 তারিখ ভোট হয়েছে, আমরা ত্রিপুরায় সরকার চালিয়েছি। এবং আমাদের দেশে কনস্টিটিউশনাল যে প্রভিশন আছে, সংবিধানের প্রথম থেকেই রাজ্যগুলোর এখতিয়ার খুব কম। সময় যত এগিয়েছে, ব্যতিক্রমী একটা দুটো কেন্দ্রীয় সরকার বাদ দিলে পরে, একটা দুটো কেন্দ্রীয় সরকার, বিশ্বনাথ প্রতাপ সিং এর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার, অল্প কিছুদিন মোরারজি দেশাইয়ের নেতৃত্বে কেন্দ্রীয় সরকার, আর গুজরাল দেবেগৌড়ার সরকারের তো টেনিয়ার তো খুবই কম, মাত্র কয়েক মাস, বছর পেরোয়নি। এইরকম কয়েকটা গভর্নমেন্ট বাদ দিলে পরে, সে কংগ্রেসের গভর্নমেন্টই বলো, সে আজকের বিজেপি গভর্নমেন্ট বলো, আজকে মানে শুধু আজকে নয়, আমি বাজপেয়ী গভর্নমেন্ট বলছি, এরা সব সময় তাদের সংখ্যার জোরে সংবিধানের বিভিন্ন পরিবর্তন করে, আইনের পরিবর্তন করে 1950 সালের 26শে জানুয়ারি চালু হওয়া সংবিধানে যে ক্ষমতা রাজ্যগুলোর হাতে ছিল, সেই ক্ষমতাকে ক্রমশ তারা নিজেদের হাতে নিয়ে নিয়েছে, কেন্দ্রের হাতে নিয়ে, মানে যুক্তরাষ্ট্র এটা এক সমস্যা, চরিত্রগত চেঞ্জ হয়েছে। সেই জন্য পশ্চিমবঙ্গ যখন স্বাধীনতার পর শিল্পে এগিয়ে থাকা রাজ্য, কিন্তু ক্রমশ সে পিছিয়েছে, কারণ এই যে ইনভেস্টমেন্টে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ভূমিকা ছিল, কেন্দ্রের প্রতি বঞ্চনা, দীর্ঘদিনের বঞ্চনা, মাসুল সমীকরণ নীতি আগে বললাম, এবং তার সঙ্গে লাইসেন্সিং প্রথা, যে একটা রাজ্য, সেই রাজ্য, যে কোনো রাজ্য, পশ্চিমবাংলার কথা বলছি, একদম যে কোনো রাজ্য সে কারখানা করবে, কারণ ভারতবর্ষ তো প্রাইভেট ইন্ডাস্ট্রি আছে, নেহরুর সময় তো মিশ্র অর্থনীতি নেওয়া হয়েছিল,
তাহলে একটা প্রাইভেট ইনভেস্টরকে দিয়েও যদি একটা কারখানা করতে হতো 91 সালের আগে পর্যন্ত, তার জন্য কিন্তু দিল্লির পারমিশন, যে কারণে 9.5 বছর হলদিয়া পেট্রোকেমিক্যালসের পারমিশন নিয়েছে, যে কারণে বক্রেশ্বর থার্মাল হয়নি, শেষ পর্যন্ত সরকার করেছিল, রাজ্য সরকারকে করতে হয়েছিল এবং তার জন্য অনুমোদন লেগেছিল, যে কারণে সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স করা দেয়নি, কি বলে, পারমিশন দেয়নি, কারণ লাইসেন্সিং প্রথাটা ছিল। তাহলে 91 এটা যেমন উঠে গেল, এটা যেমন অ্যাডভান্স, এটা যেমন একটা অ্যাডভান্টেজ, ঠিক তেমনি কেন্দ্রীয় সরকার হাজার হাজার কোটি টাকা তার মানে আর্থিক মানে সংগ্রহ বা তার ব্যয় করার সুযোগ, রেভিনিউ কালেকশন, আমি সেটাই বলছি, আর্থিক সংগ্রহ বা ব্যয় করার সুযোগ, সেখানে কোন রাজ্য সরকারের সেই সুযোগটা নেই। তত বটি। তাহলে একটা ইন্ডাস্ট্রি তৈরি করতে গেলে পরে তুমি যখন স্টেট মানে আমি রাজ্য বলছি না, স্টেট মানে আমি স্টেট কাঠামো, রাষ্ট্রের কথা বলছি, সে যখন নিজেকে গুটিয়ে নিচ্ছে ইনভেস্টমেন্ট থেকে, তাহলে রাজ্যগুলোর কাছে তখন এই যে একটা সুযোগ ছিল, ধরো দুর্গাপুরে ইস্পাত কারখানা তৈরি করেছে ভারত সরকার, দুর্গাপুরে ডিপিএল কারখানা তৈরি করেছিল পশ্চিমবাংলা সরকার, তাহলে আজকে যদি পশ্চিমবাংলা সরকার বা ভারত সরকার সে নিজেকে গুটিয়ে নেয়, রাজ্য সরকারগুলো অর্থনীতি দিল্লির উপর নির্ভর করে, আমাদের দেশের যা স্ট্রাকচার আছে, তাহলে সেখানে কোনো রাজ্য সরকারের পক্ষেই এটা সম্ভব নয় তার কোষাগার থেকে ইনভেস্ট করে কারখানা করবে, কারণ সে ক্ষমতা তার নেই, কোনো রাজ্য সরকার নেই, এমনকি পশ্চিমবাংলা সরকারেরও আজকে নেই। যদিও আজকে এই 15 বছরে দিল্লি থেকে ফান্ডিং এদের কোনো অভাব হয়নি, টাকার বন্যা এদের বয়ে গেছে, কিছু ইভেন্টে টাকা আটকে রাখে, যে ইভেন্টটা পলিটিক্যালি ব্যবহার করতে পারবে, পলিটিক্যাল বাইনারি তৈরি করতে ব্যবহার করবে, যেমন 100 দিনের কাজ। তাহলে সেই রকম একটা জায়গাতে যদি আমাকে কারখানা করতে হয়, এমনকি ষষ্ঠ বামফ্রন্ট, সপ্তম বামফ্রন্ট সরকার যে কাজ করতে গেছিল, তাহলে সেখানে তো কর্পোরেট ইনভেস্টমেন্ট নিতেই হবে। আজকের বাজারে কর্পোরেট শব্দ, আচ্ছা আজকে তুমি বলছো কর্পোরেট, আমি জানি না এভাবে বলতো কিনা, হয়তো বলতো না, কিন্তু ছিল তো আসলে এই ব্যাপারগুলো। মূল কথাটা হলো প্রাইভেট ক্যাপিটাল, প্রাইভেট ইনভেস্টমেন্ট, বেসরকারি ইনভেস্টমেন্ট, এটা তো আজকে অস্বীকার করা যাবে না। আজকে কোন গভর্নমেন্ট ভারতবর্ষের এই স্ট্রাকচারে নয়া উদারবাদী ব্যবস্থায় দাঁড়িয়ে থেকে সেখানে করছে অন্যভাবে, ওখানে আলোচনা গেলে তোমার ভিউ দর্শকরা রেগে যাবে, অন্য কোনো দিন হবে। তো কি বলছিলাম, যে সেখানে বেসরকারি পুঁজি ইনভেস্ট করতে হবে, তাহলে এটা আমার ম্যান্ডেটারি। কালকে জনগণের সমর্থন নিয়ে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার জনগণ যদি পশ্চিমবাংলায় তৈরি করে, তাহলে সেই সরকারকে শিল্প তৈরি করতে গেলে পরে, পরিষেবা তৈরি করতে গেলে পরে, এমনকি অর্থনৈতিক উন্নয়ন করতে গেলে পরে প্রাইভেট ইনভেস্টমেন্ট, বেসরকারি বিনিয়োগ, এটা বাদ দিয়ে চলতে পারবে না। এটা 1 নম্বর। দেখতে হবে সঙ্গে সঙ্গে সরকারি ইনভেস্টমেন্টটা হচ্ছে কিনা, বা সরকারি ইনভেস্টমেন্ট কি জন্য হচ্ছে, ম্যানুফ্যাকচারের জন্য হচ্ছে, প্রোডাকশনের জন্য হচ্ছে, লং টার্ম সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য হচ্ছে, নাকি ঘুরপথে ভোট কেনার জন্য হচ্ছে, আলাদা প্রশ্ন। তাহলে তুমি যে প্রশ্নটা করেছিলে যে সিপিএম এর কি হলো, কর্পোরেট নীতি বদল, দেখো এটা তো আমরা সমাজতন্ত্র তৈরি করছি না, ভারতবর্ষের রাষ্ট্র কাঠামোর মধ্যে ভারতবর্ষ মানে আজকে পৃথিবীতে নয়া উদারবাদী ব্যবস্থা যেখানে হেসে গেলে বেড়াচ্ছে, শক্তিশালী ভাবে বেড়াচ্ছে, এবং নয়া উদারবাদী ব্যবস্থা মানে কর্পোরেট স্বার্থবাহী ব্যবস্থা যেখানে করছে, সেখানে তুমি পশ্চিমবাংলায় যদি মানুষের বিপুল সমর্থন নিয়ে একক গরিষ্ঠতা তো বামপন্থীরা সরকার পশ্চিমবাংলায় করে ফেলে, বামপন্থীরা এই প্রাইভেট ইনভেস্টমেন্টকে বাদ দিয়ে চলতে পারবে না, পারবে না। তাহলে এবার প্রশ্নটা হলো, আমি কোন প্রাইভেট ইনভেস্টরকে চাই এবং কি শর্তে? তাহলে প্রাইভেট ইনভেস্টর যদি পশ্চিমবাংলায় তার হেডকোয়ার্টার তৈরি করে, মূল ইন্ডাস্ট্রি যদি পশ্চিমবাংলায় তৈরি করে, অবশ্যই সে ছাড় পাবে। দেওয়া নেওয়া, তুমি রাজ্যের জন্য কাজ করছো, ফলে রাজ্যবাসীর জন্য আমরা কাজ করছি, ফলে সেখানে তোমাকে ছাড় দেওয়া হবে। যেমন তোমাকে আমি প্রসঙ্গক্রমে বলি যে একটা টাইমে পূর্ব ভারতের কেন্দ্রের বঞ্চনা ফলে আমরা পূর্ব ভারতের অর্থনীতি, বিশেষ করে পশ্চিমবাংলার অর্থনীতি ক্ষতি হয়েছে অনেক। যেমন তোমায় আমি বলি, আমাদের পূর্ব ভারতের 3টে ফার্টিলাইজার ফ্যাক্টরি, দুর্গাপুর ফার্টিলাইজার, বারাউনি ফার্টিলাইজার, হলদিয়া ফার্টিলাইজার, 3টেই একসঙ্গে বন্ধ হলো। বারাউনি ফার্টিলাইজার চলছে,
আমার দুর্গাপুর, আমার হলদিয়া ফার্টিলাইজার আজকে বন্ধ, দুর্গাপুর বন্ধ, হলদিয়া ঢুকছে। আমি একটা নমুনা দিলাম, উদাহরণ দিলাম। তেমনি একইভাবে এখানে সমস্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো, এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মানে যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো, যেমন ইসিএল এর হেডকোয়ার্টার এখানে ছিল, সম্ভবত সেটাকে শিফট করে নেওয়ার পরিকল্পনা চলছে। স্টিলের হেডকোয়ার্টার এখানে ছিল, সরিয়ে নেওয়ার পরিকল্পনা। এরকম অনেকগুলো আমি এই মুহূর্তে বলতে পারছি না, যা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, কেন্দ্র সরকার যা মালিক। বুঝি এর পিছনে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে। ফলে আমি কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই করছি, মানুষকে সঙ্গে নিয়ে লড়াই, জনমত তৈরি করতে পারলে হবে। পার্লামেন্টের ভেতরে আজকে যেখানে পশ্চিমবাংলা থেকে বামপন্থীরা নেই, যদি আগামী দিনে বামপন্থীরা থেকে লড়াই করে আমি আবার নিশ্চয়ই ফিরিয়ে আনতে পারবো। এ উদাহরণ আছে, চলে যাওয়ার উপক্রম হয়েছে, যাত্রা শুরু করেছে, বাসুদেব আচার্যরা লড়াই করে তাকে ফিরিয়ে এনেছে। সে তো পরের কথা, ভবিষ্যতের কথা। আমাদের শক্তি থাকলে পরে, হলে পরে, পারলে পরে, মানুষ চাইলে পরে হবে। তাহলে এখন আমি কি করতে পারি? তাহলে এখন প্রাইভেট ইনভেস্টরের আমাকে ভাবতে হবে। তাহলে সেই প্রাইভেট বিনিয়োগ, তুমি যদি তোমার ইন্ডাস্ট্রি এখানে তৈরি করো, এখানে যদি এমপ্লয়মেন্ট জেনারেট করো, এখানে যদি তুমি হেডকোয়ার্টার করো, অন্য অনেক জায়গায় তোমার কারখানা আছে, প্রতিষ্ঠান আছে, কিন্তু হেডকোয়ার্টার তুমি এখানে করেছো, সার্ভিস সেক্টর আছে, অবশ্যই সেখানে তারা বাড়তি সুযোগ তো পাবেই। না, ফেয়ার এনাফ। আমার একদম শেষ প্রশ্ন আভাস রায়চৌধুরীর কাছে। উনি অত্যন্ত ব্যস্ততার মধ্যে আছেন, ভরা কর্মসূচি, সারা বাংলা চষে বেড়াচ্ছেন। আলিমুদ্দিন স্ট্রিটে সিপিআইএম এর রাজ্য দপ্তরে এই দ্বীপ্রাহরিক কিছুটা বিরতির সময় তাকে সামান্য সময়ের জন্য ধরতে পেরেছিলাম। অগ্রিম কৃতজ্ঞতা জানিয়ে শেষ প্রশ্ন, এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সিপিআইএম এর ইশতেহারে আমি দেখে বলছি এই জন্য যাতে একটা লাইনও মিস না হয়, যুব শক্তি, নেতাজি সুভাষ যুব সেবক প্রকল্প, সমাজসেবা, উৎপাদনমুখী এবং উন্নয়নমূলক কাজে যুব অংশকে নিয়োগ করা হবে। তাদের মাসিক ভাতা হবে, তাদের মাসিক ভাতা হবে 2000 টাকা। এদের কর্মভূমি পোর্টালের মাধ্যমে প্রশিক্ষণ শেষে কাজের সুযোগ তৈরি করা হবে। গ্রামীণ ও শহুরে কর্মসংস্থান, গ্রামে 200 দিনের কাজ এবং শহরে 120 দিনের কাজ ও 600 টাকা মজুরির গ্যারান্টি দেওয়া হবে। তোমার এই কথা শুনে তোমার দর্শককে মিলিয়ে দিচ্ছি, ঠিক যেভাবে তোমার ওই যে রেগা প্রকল্প লড়াই করে আমরা দিল্লি থেকে বার করে আনতে পেরেছিলাম, এটা তারই ধাঁচা। এবং তোমার এরও আমি ব্যাকগ্রাউন্ড বলি, 78 সালে পশ্চিমবঙ্গে কাজের বিনিময়ে খাদ্য প্রকল্প চালু হয়েছিল। একদম। এবার তুমি বলো। একদম, আমি এই জিনিসগুলোকে ক্ল্যারিফাই করার জন্য, আরেকটু ক্ল্যারিফাই করার জন্য, এই তো তোমায় বললাম 100 দিনের, শহরে 120 দিন। কারণ শহরে এই ধরনের কাজের ক্ষেত্র কম, শহরে এই ধরনের কাজের চাহিদা কম, গ্রামে এই ধরনের কাজের ক্ষেত্র বললাম রেগার মতো কাজ। এবং আমরা আমাদের গভর্নমেন্টের শেষ দিকে কিন্তু শহরেও এই ধরনের রোজগার যোজনা আমরা, মানে লেট মি থিঙ্ক, আমি যদি এই হিসাব করি একদম সাধারণ অঙ্কের হিসেব, গ্রামে 200 দিনের কাজ এবং 600 টাকা যদি মজুরি হয়, তাহলে তার গ্যারান্টি বলছে সিপিআইএম, জানি না সেটা কতটা সম্ভব, সেটা ওনারাই বলতে পারবেন। গ্যারান্টি অ্যাক্ট 1,20,000 টাকা, আমরা অ্যাক্ট তৈরি করব। মাসে 10,000 টাকা, মাসে 10,000 টাকা রোজগারের সুযোগ কিন্তু থাকছে। সঙ্গে আপনারা যদি এটা সত্যি হয়ে থাকে আদৌ, যদি সিপিআইএম, যদিও সে আশা দুরাশা, একদমই হাইপোথেটিক্যাল কথা আমি বলছি, সিপিআইএম সরকার করলো, বামপন্থীরা বা সহযোগী শক্তি ওনারা যা বলছেন সরকার করলো, তাহলে মাসে আপনার 10,000 টাকা রোজগার গ্যারান্টেড, এবং সেই সঙ্গে শ্রমের মর্যাদা পাবেন। ঠিক কিভাবে সম্ভব? সম্ভব তো তুমি উত্তর দিলে, কেমন ভাবে সম্ভব? আমি তোমার সঙ্গে রেগার সঙ্গে তুলনা করলাম। ধরো আমাদের অনেক কাজ থাকে যেটা শ্রম করার কাজ, রাস্তার কাজ থাকে, মানে ভাতা থেকে আপনারা সরে আসছেন না। প্রথম কথা দেখো, ভাতা তো একটা পার্মানেন্ট সিস্টেম হতে পারে না। তোমার মনে থাকবে যখন করোনা, যখন লকডাউন চলছে, কলকারখানাগুলো যখন বন্ধ, আমরা সিপিআইএম, আমরা কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছি, তুমি 7,500 টাকা তুমি মাসে ভাতা দাও। আর বলেছিলাম 35 কিলো করে চাল বা গম দাও। রাজ্য সরকারের কাছে আমরা একই দাবি করেছিলাম, তোমার সামর্থ্য কম, তুমি 2,000 টাকা করে দাও। এটা তো পার্মানেন্ট ফিচার নয়। পার্মানেন্ট ফিচার তোমাকে এমপ্লয়মেন্ট করতে হবে। এবং এই যে ধরো আমরা, তুমি আগের প্রকল্প বললে, কর্মভূমি পোর্টাল, সুভাষ চন্দ্রের নামে আমরা যে কাজ, দেখো দুটোর ক্ষেত্রেই কিন্তু একটা জিনিস মনে রাখো, যদি কখনো শ্রম বাদ দিয়ে এবং শ্রমের সঙ্গে সামাজিক দায়বদ্ধতা
যুক্ত ভূমিকা পালন বাদ দিয়ে তোমার হাতে যদি মানি ফ্লো যায়, তাহলে সেই যুবককে নিয়ে তুমি তোমার পলিটিক্যাল এজেন্ডা সাকসেসফুল করতে পারো, তুমি তোমার ভোট লুটের বাহিনীতে পরিণত করতে পারো। কিন্তু সেই যুবকদের ভবিষ্যৎটারও 12টা বাজাচ্ছ, রাজ্যেরও 12টা বাজাচ্ছ। অর্থ কারুর বাপত্য সম্পত্তি নয়। তাহলে আমরা বলেছি কি, যে তুমি বিভিন্ন সামাজিক কাজ থাকে, বিভিন্ন সামাজিক কাজের মধ্যে তোমাকে আমি একটা উদাহরণ দিই। ধরো এই ডেঙ্গু একটা বড় প্রবলেম, তাহলে ডেঙ্গু সচেতন, বিভিন্ন স্বাস্থ্য সচেতন, ডেঙ্গু শুধু নয়, স্বাস্থ্য সচেতন। তুমি বলো গ্রামে এখনো কম, বড় বড় শহরগুলোতে হাজবেন্ড ওয়াইফ তাদের একটা বড় বাড়ি আছে, তুমি বাড়ি গেলে দেখবে নিচে নামার সামর্থ্য নেই, ওপরে হয়তো থাকে একটা থলির মধ্যে দিয়ে করে, দড়ি দিয়ে। অসুবিধা হলে সেই মানুষটার পাশে দাঁড়ানোর কেউ নেই। তুমি দেখবে অনেক মানুষ বাড়িতে একা মানুষ আছে, তার সঙ্গে গল্প করার কোনো মানুষ নেই। আমি তোমাকে কতগুলো আজকের সোসাইটির বাস্তবতা, কতগুলো বাস্তবতার কথা বলছি, যেখানে মানুষ বড় একলা, বড় অসহায় হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি একটা বাহিনী, পলিটিক্যালি অ্যাড্রেস করছেন, অবশ্যই শুধু পলিটিক্যালি নয়, পলিটিক্যালি, সোশ্যালি অ্যান্ড কালচারালি। ধরো আমরা যদি এমন একটা দল তৈরি করতে পারি পাড়াতে, পাড়ার মানুষ, যেখানে যুবক যুবতীরা, এবং এটা তাদের পার্মানেন্ট কাজ কিন্তু হবে না, কারণ এই 2000 টাকা ভাতা নিয়ে তার তো পার্মানেন্ট কাজ নয়, সে তো অন্য জবে যাবে, তাহলে সে জায়গায় নতুন মানুষ রিপ্লেস হবে। এবং তাহলে আমরা যদি পাড়ার মধ্যে এই ধরনের একটা ভলেন্টিয়ার টিম, তুমি সামাজিক কাজটা করছো, তোমাকে এবং তার জন্য তোমার উৎসাহ ভাষা, তাহলে তাতে দেখো একই সঙ্গে সেই যুবক বা যুবতী বা কিশোর বা কিশোরী আত্মসম্মানের সঙ্গে, আর আত্মসম্মানের সঙ্গে সে বুঝবে যে আমি সার্ভিস দিচ্ছি, সার্ভিস টু দা সোসাইটি, একদম সার্ভিস টু দা সোসাইটি, একদম। আর এই সোসাইটিকে আমি সার্ভিস দিচ্ছি বলে আমাকে গভর্নমেন্ট সাম্মানিক দিচ্ছে। ঠিক এই জায়গা থেকেই কিন্তু পেনশন চালু হয়েছে, যে সার্ভিস টু দা নেশন। এখন তোমার কাজের ক্ষমতা নেই, তোমার শরীরে ক্ষয় হয়েছে, তাহলে এতদিন তুমি তোমার কর্মজীবনে নেশনকে দিয়ে এলে, তাহলে এবার বাকি জীবনটাকে দেখার দায়িত্ব তোমার নেশনের। ঠিক এখান থেকে কিন্তু পেনশন, সার্ভিস টু দ্য নেশন। ঠিক একইভাবে পাড়ার যুবক যুবতী, কিশোর কিশোরীরা, তারা যদি সার্ভিস টু দ্য নেশন, কি বলে, সোসাইটি হতে পারে, তার মধ্যে যে আত্মমর্যাদা, মানে মানব সম্পদকে একদম ব্যবহার করা হচ্ছে। ইয়েস, মানব সম্পদকে ব্যবহার, সম্মানের সঙ্গে সামাজিক, একদমই তাই। আর তুমি তো নিজে ওই হিসেব করে দিলে যে শহরে 120 দিন, গ্রামে 200 দিন, এটা আমাদের টার্গেট। আমরা কি প্রথম 6 মাসেই, প্রথম 1 বছরেই কি এটা এই জায়গায় পৌঁছে যেতে পারবো, বা সব জায়গায় কি এটা হবে? কারণ কাজেরও তো একটা চাই, ডিমান্ড থাকে। এটা সম্ভব এই জন্য যে এই যে 100 দিনের কাজের প্রকল্প করে আমরা পশ্চিমবাংলায় দেখতে পেয়েছিলাম, ইউনিফর্মিটিটা আনতে পারে। দুটো জিনিস হয়েছিল পশ্চিমবঙ্গে। এক, 100 দিনের কাজের যে মজুরি, সেই মজুরি বৃদ্ধির সঙ্গে তাল রেখে গ্রামের যে দিনমজুর, ক্ষেত মজুর, তারা এতদিন ধরে যে লো ওয়েজে কাজ করছিল, এই মজুরি একটু বেশি হওয়ার ফলে তাদেরও কিন্তু মজুরি একটা বাড়লো। তাহলে এই যে এত মানুষ প্রত্যেক বছরে চলে যাচ্ছে তোমার পরিযায়ী শ্রমিক হয়ে, অনিশ্চিত ভবিষ্যৎ, তাহলে তাদেরকে যদি আমি রাজ্যে রাখতে পারি, আজ বললে কালই তো গোটা রাজ্যে একেবারে চারদিকে কলকারখানা তৈরি হয়ে গেছে, চারদিকে ধোঁয়া উঠতে শুরু করবে না, টাইম টেকিং ব্যাপার তো। হ্যাঁ, এটা গভর্নমেন্ট দ্রুত করে দিতে পারে, সরকারি শূন্য পদ পূরণ, নতুন করে কিছু অস্থায়ীদের স্থায়ী করা, নতুন করে কিছু পদ তৈরি করা। কিন্তু এটাই তো আমাদের যা বেকার সমস্যা, আমাদের যা বেকার সংখ্যা, আমাদের যা জবের ডিমান্ড, তাহলে তাকে যদি আমাকে মানে কি বলে সাপোর্ট দিতে হয়, তাকে যদি অ্যাড্রেস করতে হয়, আর এই যে মানে কাতারে কাতারে পরিজনকে যদি আমাদেরকে ফেরাতে হয়, তাহলে সরকারি চাকরি, কলকারখানা তৈরি, তার সঙ্গে সঙ্গে এই 100 দিনের কাজের প্রকল্প যে মানে কি বলে তোমার ক্যাটেগরিতে তৈরি হয়েছিল, তুমি পুকুরটা কেটে দাও, তুমি রাস্তাটা করে দাও, এই তোমার মজুরি, তাই তো? এটা আমরা একটা সময় মজুরি, এবং এর সঙ্গে সঙ্গে তোমাকে আমি একটা কথা বলি, এখানে তো নারী পুরুষ নির্বিশেষে, ধরো নারীর ক্ষমতায়নের জন্য আমি তোমাকে বলেছিলাম, আর অত তুমি সময় পাবে না, আমি তোমাকে দুটো কথা বলে দিই। এই যে বামফ্রন্ট সরকারের শেষ, মানে 7ম বামফ্রন্ট, একজন মন্ত্রী ছিলেন, একটা মন্ত্রক ছিল, রেখাদি তার মন্ত্রী ছিলেন, যে স্বনির্ভর গোষ্ঠী মন্ত্রক।
একদম। পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ স্বনির্ভর। একদম একদম। তুমি বোধহয় এটা তোমার মনে আছে, এক সময় পশ্চিমবাংলার স্বল্প সঞ্চয় ভারতবর্ষে এক একদম। নম্বরে ছিল। তখন স্বল্প সঞ্চয়ের নিয়ম ছিল, তুমি রাজ্যে যে পরিমাণ স্বল্প সঞ্চয়ে তোমার মানুষ বিনিয়োগ করবে, তুমি সেখান থেকে লোন পেতে পারবে। একদম। আর এখন কেন্দ্রীয় নীতির ফলে স্বল্প সঞ্চয় প্র্যাকটিক্যালি ভাড়ে চলে গেছে। এই জায়গাগুলোই তো মাইক্রোফিন্যান্স, স্মল ফাইন্যান্স থেকে লোন নিলে তাদের অবস্থা এই জায়গাগুলোই তো মাইক্রোফিন্যান্স ঢুকে গেছে। তোমার কোঅপারেটিভ এই সময়ের মধ্যে লুট হয়ে গেছে। এবং শুধু তৃণমূলীরা কোঅপারেটিভ লুট করেছে, নির্বাচন করে না, অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দিয়েছে, ভোটও তো দেয় না। শুধু এইটা নয়, আমি তোমায় বলছি বিজেপির নজরের মধ্যে ভারতবর্ষের কোঅপারেটিভ সিস্টেম আছে। কোনোদিন দেখেছো ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী সমবায় মন্ত্রী হয়েছে? আজকে অমিত বাবু তো সমবায় মন্ত্রী, জানো কি এটা? ভারতবর্ষের সমবায় মন্ত্রীর নাম অমিত বাবু। আমি ওর সারনেম বলছি না, কারণ ওর সারনেম বললে আবার ওরা যে রাজনীতি করে সেই রাজনীতির সূত্র ধরে অনেকগুলো বিতর্ক সম্পর্কে তৈরি হয়ে যাবে। আবার তুমি প্রশ্ন করবে, আবার আমাকে কথা বলতে হবে, আমি সেদিকে যাচ্ছি না। আমার কথাটা হলো যে তাহলে এই যে মাইক্রোফিন্যান্সের যে লুটপাট কি চলছে আজকে গ্রামে গ্রামে, বাউন্সাররা গ্রামকে গ্রাম দুপুরবেলায় যায় মহামারীর মতো। তাহলে তাদের মাইক্রোফিন্যান্সের জায়গা থেকে আমাদেরকে, এটা আমি নিজে দেখেছি। আজকে দিল্লি সরকার ব্যাংকে তুলে দিচ্ছে, 12টা ব্যাংক আজকে 4টে ব্যাংকে দাঁড় করিয়েছে, ওদের টার্গেট কয়েক বছরের মধ্যে 2টো ব্যাংকে দাঁড় করিয়ে দেবে। তুমি চলে যাও লোন নিতে, তুমি লোন পাবে না। বিজয় মালিয়া লোন পাবে, লোন মেরে দিয়ে চলে যেতে পারে। তুমি চলে যাও লোন নিতে, লোন পাবে না। আম্বানিদের বড় ভাই না ছোট ভাই জানি না, কয়েক হাজার কোটি টাকা যার দেনা আছে, মাত্র ডাবল ডিজিটের সংখ্যায় মানে নেগোসিয়েশন করে নিচ্ছে। তাহলে ব্যাংক রাষ্ট্রায়ত্ত কেন হয়েছিল? দেশের শিল্প তৈরি করবে বলে, মানুষের পাশে দাঁড়াবে বলে। এই যে আমাদের সরকারের সময় আমরা বাংলার স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প চালু করেছিলাম, বিএসকে, এরা এসে তার সঙ্গে বিবেকানন্দের নামটা জুড়ে দিল, কিন্তু প্রকল্পটা মোটামুটি উঠে গেছে প্রকল্পটা। সেলফ হেল্প গ্রুপ কার্যত আজকে সেটাও লুটপাটের একটা জায়গায় পরিণত হয়েছে। মাইক্রোফিন্যান্স জেকে বসেছে। মানুষ তো শখ করে যায় না, প্রয়োজন থেকে যায়, তারপর ঋণের জালে জড়িয়ে পড়ে। তাহলে এই মাইক্রোফিন্যান্সের দপদপানি থেকে বার করতে হবে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, বাউন্সারদের মস্তানির 12টা বাজানো হবে, কোঅপারেটিভ গুলোকে আবার কোঅপারেটিভ হিসেবে দাঁড় করাতে হবে। তাহলে দেখো, এই সবটা কিন্তু একটা বৃহত্তর অর্থনৈতিক প্রকল্প, যে অর্থনৈতিক প্রকল্পের মূল কথা হলো মানুষের রোজগার, মানুষের মর্যাদা, মানুষের ক্ষমতায়ন। একটা সময় মজুরি বৃদ্ধির আন্দোলন চলতো 100 দিনের কাজে, আজকে 100 দিনের কাজ চালু করার আন্দোলন চলছে। বুঝতে পারছেন গুণগত পরিস্থিতির কি পরিবর্তন হয়েছে। দীর্ঘ কথোপকথন, দীর্ঘ সাক্ষাৎকার, এরপরে আমার বলার কিছু থাকে না। আমি কোনো রাজনৈতিক দলের অ্যাডভোকেসি করব না। আমি তোমাকে আর 2-3টে কথা একটু তোমার দর্শকদের বলতে চাই। এখন যে আলোচনাগুলো সব হলো, প্লিজ, প্রত্যেক পরিবারে অন্তত একটা কাজ, এগুলো সব আলোচনা হয়েছে। শূন্যপদ পূরণ, ভারী শিল্পকে ফিরিয়ে আনা, এর সঙ্গে আমরা একটা গুরুত্বপূর্ণ কথা বলছি যে শ্রমিকের দৈনিক মজুরি 700 টাকা সম্ভব, এই স্ট্রাকচারে সম্ভব, কেরালা করে দেখিয়েছে। আমরা বলছি যে দেখো, এত লড়াই হচ্ছে, ধর্মঘট হয়েছে, মোদির বিরুদ্ধে ধর্মঘট ভাঙতে মমতা তার লোক নামিয়েছিল পশ্চিমবাংলায়, যে শ্রম কোড 1 এপ্রিল থেকে লাগু হয়েছে। আমরা বলছি যে আমরা যদি সরকার তৈরি করতে পারি, পশ্চিমবাংলায় শ্রম কোড আমরা লাগু হতে দেব না। তৃণমূলের নেতারা, আইএনটিটিউসির নেতারা অনেক বড় বড় কথা বলে যাচ্ছেন, ভুলভাল অনেক কথা বলছেন, তো কই একটা প্রস্তাব তো তার বিরুদ্ধে পশ্চিমবাংলার বিধানসভায় নেয়নি। সুবিধা হবে আপনাদের কথায়। আমি কালকে দেখছিলাম, সিনিয়র সাংবাদিকও বলছেন যে আপনাদের শব্দ চয়নে এত বেশি তৎসম শব্দ। ধরুন, যে শ্রমকোডের শিকার, সে হয়তো শ্রমকোড শব্দটার অর্থই বুঝতে পারছে না। একটু প্লিজ ডাইলিউট করে যদি। আচ্ছা, লেবার কোডকে কি কোড বলবো? তোমার না, তোমাকে আমি কি বিষয়টা রাখবো না, বিষয়টাকে আরেকটুখানি। শ্রমকোডের মূল কথা হলো এই যে কোড কথাটা, প্রথমে এইটাকে আমরা প্রথম বিরোধী। কোড আনা হলো কেন? ভারতবর্ষের 1926 সালে ট্রেড ইউনিয়ন তৈরির আইন তৈরি হয়েছে। ট্রেড ইউনিয়ন মানে কি? শ্রমিকদের সংগঠন, সে মালিকদের সঙ্গে দর কষাকষি। একদম। কি নিয়ে দর কষাকষি করবে? যে শ্রমিকদের স্বার্থ নিয়ে, তার ওয়েজ নিয়ে, তার কাজের ঘন্টা, সময় নিয়ে, এই সব কিছু দর কষাকষি করবে। এবং সেই দর কষাকষিতে এইটাকে বলা হয়
এই যে আইনগুলোর ভিত্তিতে এগুলো হয়, এগুলোকে বলা হয় মানে লেবার ডিসপিউট অ্যাক্ট। তার মানে ট্রেড ইউনিয়নগুলি সে ডিসপিউট দিচ্ছে, কোন আইন বা তার প্রতিষ্ঠান তাদের কোনো সিদ্ধান্তকে সে মানতে পারছে না, সে সেটাকে ডিসপিউট দিচ্ছে, সে তার বিরোধিতা করছে। এবং অসংখ্য আইন আমাদের ভারতবর্ষে তৈরি হয়েছিল ব্রিটিশ জামানা থেকে। এই সমস্ত আইনগুলো, এবং এটা ফ্যাক্ট যে এই আইন সব যে শ্রমজীবী মানুষকে দুধে ভাতে রাখার ব্যবস্থা ছিল এমনটা নয়, তবু সেই আইনগুলোর মধ্যে কাজের ঘন্টা, ওয়েজ, কাজের শর্ত, এই সবকিছুতে শ্রমিকের স্বার্থ কিছুটা রক্ষিত হতো, স্বার্থের একটা জায়গা ছিল। এই সমস্ত আইনগুলোকে এক জায়গায় জড়ো করে দিয়ে 4টে শ্রমকোড হাজির করেছে। সেই শ্রমকোডের মধ্য দিয়ে কতগুলো মেজর পরিবর্তন। প্রথমত কাজের ঘন্টাকে 8 ঘন্টা, কাজের ঘন্টাকে 12 ঘন্টায় নিয়ে যেতে শ্রমিক, প্রাইভেট কারখানার মালিক যদি করে, তাহলে এখন যদি প্রাইভেট কারখানার মালিক শ্রমকোড লাগু হওয়ার আগে 8 ঘন্টা কাজ করাতে পারো, তোমাকে দিতে হবে, এবারে ওভারটাইম দিতে হবে, না হলে শাস্তি আছে। এখানে বলা হয়েছে নতুন লেবার কোডে যে এটা 12 ঘন্টা পর্যন্ত কাজ করাতে পারো, এবং লাগু হওয়ার আগে বিজেপি শাসিত রাজ্যগুলোতে মালিকরা এটা শুরু করে দিয়েছে। ইউনিয়ন করার যে অধিকার, এর মধ্যে শপিং মল থেকে শুরু করে সমস্ত প্রাইভেট, সব, এটা আমি এই জন্যই আমি বিষয়টাকে ইউনিয়ন করার যে অধিকার, সেই ইউনিয়ন করার অধিকার নতুন শ্রমকোডেও আছে। কিন্তু নতুন শ্রমকোডে শ্রমিকদেরকে ইউনিয়ন ভুক্ত হওয়ার ক্ষেত্রে অনেক বেশি প্রতিবন্ধকতা তৈরি করে দেওয়া হয়েছে, যাতে সহজে শ্রমিকরা একটা ইউনিয়ন তৈরি করতে না পারে। এটা একটা দিক আছে। ওয়েজের প্রশ্নে কতগুলো কথা আছে যেগুলো এতদিন ধরে লড়াই করে শ্রমিকরা অর্জন করেছে, সেগুলো তারা চলে যাওয়ার জায়গা আছে। তুমি যদি আক্ষরিক অর্থে একটা শ্রমকোডের প্রত্যেকটা আইনগুলোকে দেখো, তাহলে লেবার কোডের প্রত্যেকটা শব্দই কি খারাপ? না, তার বেসিক জায়গাটা খারাপ। এবং বেসিক জায়গাটা হলো শ্রমিকদেরকে, ওয়ার্কারদেরকে কর্পোরেট বা মালিকদের বা ম্যানেজমেন্টের অধীনস্থ করে দেওয়ার একটা, মানে কি বলবো, একটা কনভেয়ার বেল্ট। সেই জন্য আমি এটা বলতে পারি, লেবার কোডের নাম দিয়েছে, আসলে এটা কিন্তু ক্যাপিটাল কোড। যাই হোক, পশ্চিমবাংলায় সেই লেবার কোড আমরা লাগু হতে দেব না। আমরা এই যে তোমাকে এতক্ষণ ধরে আমাদের সব আলোচনাটা এমপ্লয়মেন্ট এবং ইন্ডাস্ট্রি রিলেটেড হলো, এগ্রিকালচার কোথায়, গ্রাম বাংলাতে একটা বড় গ্রাম বাংলা একদম। এবং আমি মাঝে বলতে বলতে তোমাকে কথাগুলো বলেছি যে গ্রামের অবস্থাও এখন ভালো নয়। এমনিতেই আমাদের দেশের সামগ্রিকভাবে কৃষি অলাভজনক, কেন্দ্রীয় সরকারের নীতির কারণে, কর্পোরেট মুখী অবস্থানের কারণে, এবং সেই জন্যই তো 3টে কৃষি আইনের বিরুদ্ধে, যেটা 2020 সালের 20শে সেপ্টেম্বর তারিখে কোভিডের সময় নিয়েছিল, এত বড় লড়াই গোটা দেশের কৃষকরা লড়লো। এবং সেই কৃষকরা যারা লড়লো, তারা কিন্তু তোমার আমার মানে পশ্চিমবাংলা তোমার আমার পাড়া বা গ্রামগুলোর মতো ছোট ছোট জোটের কৃষকরা কিন্তু লড়েনি, বড় বড় জমির মালিকেরা তারা লড়েছিল। ফলে এটার একটা এফেক্ট আছে যে কৃষির আইনের ক্ষেত্রে কর্পোরেট মুখী করা, এবং মানে কি বলবো, বিদেশি কর্পোরেট গুলোর কাছেও আমাদের 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 বীজ, আমাদের ফার্টিলাইজার, আমাদের ইলেকট্রিসিটি, আমাদের আমাদের কি বলবো, মার্কেটিং, এই সমস্ত সিস্টেম গুলো অনেকটা ওপেন হচ্ছে। ঠিক যেমন ভাবে 14 এবং 17 সালে বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সরকার পশ্চিমবঙ্গের কৃষি বিপণন আইনকে পরিবর্তন করে দিয়ে পশ্চিমবঙ্গের কৃষি বিপণনের বাজারে বিগ কর্পোরেটকে কিন্তু এন্ট্রি দিয়ে দিয়েছে। ফলে তোমার বাড়ির পিছনে, আমি জানি না গ্রাম আছে কিনা, সেখানে গ্রামের চাষি যে প্রডিউস করছে, সে সরাসরি কিন্তু মার্কেটে এন্ট্রি নিতে পারছে না। এটা লেফট গভর্নমেন্টের সময় এই সুযোগটা ছিল, আইনি প্রোটেকশন ছিল, যাক সেটা অন্যদিকে। সেই জন্য আমরা যেটা বলেছি যে স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী 16টা ফসলের ন্যূনতম সহায়ক মূল্য 1.5 গুণ করা হবে, যেটা দিল্লি সরকারের করার কথা, রাজ্য সরকারের মানে কেন্দ্র সরকারের করার কথা। মানুষ আমাদেরকে সুযোগ দিলে সেই কাজ আমরা করব। এবং বামফ্রন্টের সময় যেমন করে ভূমি বন্টন করা হয়েছিল উদ্বৃত্ত জমি সংস্কারের মধ্য দিয়ে, এরা এসে সেই জমিগুলোকে কেড়ে নেওয়ার একটা প্রক্রিয়ার মধ্যে গেছে। তাহলে ভূমি সংস্কারের যে সুফল, এই সময়ে যারা বঞ্চিত হলো তাদেরকে সেই ভূমি সংস্কারের সুফল তাদের কাছে আবার ফিরিয়ে দেওয়া,
এবং কিছু আইনি জটিলতার মধ্য দিয়ে ভূমি সংস্কারের সুফল মানে ছোট চাষি বর্গাদার ক্ষেত মজুরের কাছে যাওয়ার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো তৈরি হয়েছিল আইনি জটিলতা নিয়ে, অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা আগামী দিনে আরো ঠোস পদক্ষেপ আমরা গ্রহণ করব। সবাই আমরা জানি পশ্চিমবাংলার আজকে শিক্ষা ক্ষেত্রের কি হাল, গোটা দেশ এবং পশ্চিমবঙ্গে 8,500 স্কুল এখানে মোটামুটি উঠে গেছে, চলে গেছে। আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো ওয়ার্ল্ড ফেমাস বিশ্ববিদ্যালয়েও সব আসন ভর্তি হচ্ছে না। আমি আর সময় দিয়ে করছি না, অথচ একটা সময় দেখো আমাদের এখানে যখন নিয়মিত এসএসসি হতো, ব্যাঙের ছাতার মতো বিএড কলেজ দিয়েছিল। যখন নিয়মিত প্রাইমারিতে রিক্রুট হতো, ব্যাঙের ছাতার মতো, খারাপ সেন্সে ব্যাঙের ছাতা বলছি না, ওই কলেজগুলো তৈরি হয়েছিল। নার্সিং ইনস্টিটিউট তৈরি, এখন বক্তব্য মানুষের যে আমি করে করবো, আইটিআই তৈরি হয়েছিল, পলিটেকনিক তৈরি হয়েছিল, ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হয়েছিল। আসলে আজকে দেখো এগুলো তো উঠে গেছে, ঠিকই বললে, এগুলো পরে করবেটা কি? তাহলে এইখানেই যাবে। এতক্ষণ যে আমরা আলোচনা করলাম, যদি আমরা সত্যি পশ্চিমবাংলাকে বাঁচাতে পারি, বাংলাকে তার জায়গায় ফিরিয়ে আনতে পারি, শিল্প কৃষি পরিষেবাকে আমরা ঠিক জায়গায় যদি আমরা দাঁড় করাতে পারি, তাহলে কিন্তু দেখো এডুকেশনটাও কিন্তু একটা সাপোর্ট পাবে। আমরা বলেছি যে 20% রাজ্য বাজেটের 20% আমরা এডুকেশনে ব্যয় করব। স্নাতক স্তর পর্যন্ত টিউশন ফি আমরা মকুব করব। হেলথে আমরা 10% ব্যয় করব। হাসপাতাল, মেডিকেল কলেজ, অসংখ্য শূন্য পদ পড়ে আছে। অন্যান্য ক্ষেত্রে এগুলোকে পূরণ করা হবে। আমরা বামপন্থীরা এবং মানুষও লড়াই করেছেন, পশ্চিমবাংলার মানুষ এই লড়াইয়ে সাড়া দিয়েছেন, কোথাও কোথাও স্বতঃস্ফূর্তভাবে লড়াই করেছেন। কর্পোরেটের সাহায্য করবার জন্য, লুট করার জন্য ওই যে কি বলে প্রিপেড ডায়নামিক স্মার্ট মিটার আমরা বিরোধিতা করেছি। একদম আমরা আইন করে সেটাকে বন্ধ করব। 100 ইউনিট পর্যন্ত ইলেকট্রিসিটি ফ্রি, তাহলে 100 ইউনিট পর্যন্ত ফ্রি, বাকিটা হাফ। তারপরে যা হবে, যা কনজিউম করবে সেটা হাফ। এটা হলো ডোমেস্টিক। এটা আমরা বলেছি, আমি আগেই বললাম যে মাইক্রো ফিন্যান্সের বিরুদ্ধে আমরা একটা কঠোর অবস্থান আমরা নেব। নদী ভাঙন পশ্চিমবঙ্গের অনেক জেলায় একটা গুরুত্বপূর্ণ, মালদা, মুর্শিদাবাদ, অবশ্যই, শুধু মালদা মুর্শিদাবাদ না, অনেক জায়গায়। এবং এই দেখো তৃণমূলের দুর্নীতি নিয়ে অনেক কথা আসে, কিন্তু একটা তৃণমূলের একটা ভয়ঙ্কর দুর্নীতি নিয়ে কথা আসে না। বামফ্রন্ট সরকারের সময় আমি প্রথম, বোধহয় সম্ভবত নয়, দ্বিতীয় মন্ত্রিসভায় কি আমি ঠিক খেয়াল করতে পারছি না, সামাজিক বনসৃজন বলে একটা প্রকল্প ছিল, মানে রুক্ষ জমিকে একেবারে সবুজ করে দিয়েছিল। তৃণমূলের অনেক দুর্নীতি নিয়ে আলোচনা হয়, গাছ কাটার কথা, কিন্তু যে গাছ কাটা, তাকে নিয়ে যে দুর্নীতি, এবং এই যে আজকে পরিবেশ তো আজকে ইন্টারন্যাশনাল, এটা সোশ্যাল অ্যাওয়ারনেসের অভাব সম্ভবত। মানুষ ভাবে যে গাছ কাটলে আমার আর কি। হ্যাঁ, তাহলে এই সোশ্যাল অ্যাওয়ারনেসের এইখানেই তো ওই যে যুব ওই যে সুভাষচন্দ্র নিয়ে যে কথাটা বলেছি, এটাও তার একটা এজেন্ডা। তাহলে পরিবেশকে রক্ষা করা, তুমি চারদিকে দেখো খাল, বিল, এমনকি নদী পর্যন্ত বুঝিয়ে প্রমোটাররা হাই রাইজ তুলে দিচ্ছে, নদী দূষিত হচ্ছে। তাহলে এই সবকিছু মিলিয়ে, যেমন নদী ভাঙন, তার সঙ্গে আমাদের খাল, বিল, ডোবা, পুকুর, মজা নদী, পরিবেশ, এই সবটা। এবং আমরা বলেছি যে এটা আমাদের ক্রেডেনশিয়াল দিতে লাগবে না, যে দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াই আমরা লড়বো এবং সমস্ত দুর্নীতির তদন্ত হবে। তার জন্য বিচার বিভাগীয় কমিশন আমরা তৈরি করব। মহিলার ক্ষমতায়ন, 5 বছরের মধ্যে 20 লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা, অভয়া, তামান্না দুজনেরই বিচার হবে। এই যে ঘটনা ঘটল, তাতে কে বিক্রি হয়ে কোথায় চলে গেলেন এটা গুরুত্বপূর্ণ কথা না, বা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি কোথায় কি ছড়ালো গুরুত্বপূর্ণ কথা না। প্রবীণদের জন্য স্বাস্থ্য সেবা প্রকল্প, একটা বিশেষ প্রকল্প আমরা করব। প্রবীণ নাগরিকদের জন্য 6,000 টাকা বার্ধক্য ভাতার আমরা বলেছি। সংখ্যালঘু, আদিবাসী, আজকে তুমি দেখো হোস্টেলগুলোর কি অবস্থা। তাহলে যত তুমি কথা বাড়াবো তত কথা বাড়াবে। মোদ্দা কথাটা হলো যে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ, এবং প্রথম বামফ্রন্ট যখন ক্ষমতায় এসেছিল তার একটা কথা ছিল যে দুর্বলতর অংশের মানুষের পাশে দাঁড়ানো। আমরা সেই কথাকে আবার ফিরিয়ে আনতে চাইছি,
যে প্রান্তিক দুর্বলতর অংশের মানুষ বিভিন্ন দিক থেকে আইডেন্টিটি, মানে সবকা সাথ সবকা বিকাশের কথা বলছেন। ওটা তো জুমলা আইডেন্টিটির সঙ্গে সম্পর্কযুক্ত। ফলে এই সবকিছুর মূল কন্টেন্টটা হলো যে বাংলার পুনর্জাগরণ, দুর্নীতিমুক্ত, স্বচ্ছ, সংবেদনশীল প্রশাসন, প্রাণবন্ত গণতন্ত্র। আমরা একটা নতুন শব্দ যোগ করেছি, প্রাণবন্ত গণতন্ত্র। এই নয়া মানে সেই গণতন্ত্রের খাঁচা নয়া উদারনৈতিক ব্যবস্থায়, আরে খাঁচাকে ভাঙতে চাই বলেই তো আমরা জনগণের পঞ্চায়েত, জনগণের পৌরসভা তৈরি করেছিলাম। আমাদের এই এটাকে দেখেই তো রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী সংবিধানের সংশোধন করে আজকে পঞ্চায়েত নির্বাচন এবং আমি কথাগুলো পৌরসভা নির্বাচন, এটা আজকে কনস্টিটিউশনাল ম্যান্ডেট, প্রাণবন্ত গণতন্ত্র। আজকের নয়া ফ্যাসিবাদী প্রবণতার পৃথিবীতে যেটা দেখা যাচ্ছে, আজকে হিটলার মুসলিনি ভোট করবে না এমনটা ছিল না। আজকের মোদিরা এবং মোদির অ্যাসোসিয়েটস যারা আমাদের উনি সহ, এরা ভোটটা করেন কিন্তু ভোটটা ম্যানিপুলেট করেন। তাহলে ভোট যদি ম্যানিপুলেট হয়, যদি হুকিং পঞ্চায়েত হয়, তুমি কাগজ কলমে তো পঞ্চায়েত চলছে। হুকিং পঞ্চায়েত মানে হুকিং পঞ্চায়েত মানে তুমি মানে জনগণকে ভোট দিতে দাও, বুঝতে পেরেছি। ধরো তোমার পাড়ার রাস্তাটা ভেঙে যাচ্ছে, কাউন্সিলর কেন করবে বলো তো? কারণ তৃণমূলের ওই কাউন্সিলরের টিকিট পেতে গেলে পরে বিপুল পরিমাণ টাকা দিতে হয়েছে, এটা টাকাটা তো সে তুলবে। তাহলে এই যে হুকিং পঞ্চায়েত, হুকিং পৌরসভা বা এই যে এমনকি সাধারণ নির্বাচন পর্যন্ত, এই তো অভিযোগ উঠেছে এসআইআর এ আইপ্যাকের লোকজন তলায় এই ধরনের গোলমাল তৈরির ক্ষেত্রে যুক্ত, অভিযোগ উঠেছে, আমি জানি অভিযোগ উঠেছে। তাহলে 61 লক্ষ মানুষ ঝুলে থাকলেন, 27 লক্ষ মানুষের কি হবে কেউ জানি না। টার্গেট করে জাত, ধর্ম, সম্প্রদায়, আর্থিক পরিস্থিতি থেকে টার্গেট করে ভোটার লিস্ট থেকে তুমি নাম্বার দেবে, আরএসএস এর কোর এজেন্ডাকে পশ্চিমবঙ্গে তৃণমূল ইমপ্লিমেন্ট করবে। উনি বলেছিলেন রাজ্যের মেশিনারিকে কাজে লাগবে, উনি বলেছিলেন আমি থাকতে হবে না, হলে আমার মৃতদের মধ্যে দিয়ে হবে। তো হলো তো, উনি তো দিব্যি দাঁড়িয়েছেন, আবার তো ভবানীপুরে দাঁড়িয়েছেন ভোটে। উনি সুস্থ থাকুন। তাহলে আমার এতে প্রাণবন্ত গণতন্ত্র হয় না। আমরা একটা কথা সেই সময় বলতাম, পার্টিসিপেটরি ডেমোক্রেসি, অংশগ্রহণমূলক গণতন্ত্র। আমরা আরো কয়েক ধাপ এগিয়ে বলছি প্রাণবন্ত গণতন্ত্র, কারণ অংশগ্রহণ নিশ্চিত করতে গেলে পরে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে মানুষের সুস্থ গণতান্ত্রিক পরিবেশকে সিকিউর করতে হবে, নিশ্চিত করতে হবে। জানি না এতক্ষণ মন্দির মসজিদ নয়, কাজ, শান্তি, শৃঙ্খলা, এই যে সবটা মিলিয়ে আর কি। তোমার অনেক টাইম নিয়ে নিলাম, আমার অনেক টাইম গেল। আমি জানি না তাহলে স্বপ্ন দেখলাম কিনা। ব্যাপারটা হচ্ছে এই ইস্তেহার যদি বাস্তবায়িত হয়, পশ্চিমবঙ্গবাসী হিসেবে অবশ্যই আমি চাইবো এই এমন ইস্তেহার বাস্তবায়িত হোক, এবং যে কোনো দল তারা যদি এই ধরনের ইস্তেহার করেন এবং তাদের যদি মেইনস্ট্রিম মিডিয়া স্ক্রিন টাইম কম থাকে, তাহলে আমাকে আপনারা